তো আমরা আজকে শুরু করব আমাদের এই স্ট্রিমের একটু নতুন ধরনের ক্লাস। আমরা ওই সেকেন্ড থার্ড ফোর্থ যে পার্ট, যেটা আমার পড়ানোর কথা, সেই পার্টটাতে আমরা ঢুকবো। যেহেতু সময় আমাদের খুবই কম, আমরা বেশিরভাগ মানুষই বয়সের একটা মাঝামাঝি সীমার দিকে চলে গেছি। তো আমাদের অল্প সময়ের মধ্যে নিজেদেরকে ডেভেলপ করিয়ে নিতে হবে। এবং সেই সময় শুধু ডেভেলপ নয়, এখন জায়গাটা হচ্ছে বিশেষজ্ঞের। বিশেষজ্ঞরা ছাড়া কিন্তু এখানে টেকা খুব মুশকিল। তো আপনি যদি একটা জায়গা পেতে চান, একটা প্ল্যাটফর্ম পেতে চান, অন্যদের থেকে উঠতে উঁচুতে উঠে দাঁড়াতে চান, তাহলে আপনাকে সেরকমই একটা জায়গা, সেরকম একটা প্লেস ক্রিয়েট করতে হবে। তাহলে আপনি অন্যদের মধ্যে আলাদা হতে পারবেন। আদারওয়াইজ কিন্তু যদি সাধারণ হয়ে থাকেন, তাহলে মুশকিল হবে। তো এই বিশেষ জ্ঞান অর্জন করবার জন্য আমাদের দরকার একটু কনসিস্টেন্সি, একটু লড়াই করবার ক্ষমতা, এবং তার সঙ্গে প্রচেষ্টা। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এগিয়ে যাব। তাই আমাদের কাছে সময় খুবই কম। সময় যেহেতু খুব কম, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন লেভেল। এইটাকে ভীষণ ভীষণ ভাবে বাড়িয়ে তুলতে হবে। যা শুনবো একদম শুনবার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আটকে যাবে। সেখান থেকে কিন্তু আর কোনো রকম কোনো এদিক ওদিক হবে না। যেটা শুনবো সেটাই মাথার মধ্যে নিতে হবে, যেটা দেখবো সেটাই মাথার মধ্যে নিতে হবে। সাবজেক্ট যেমন খুব সহজ, ঠিক তেমন ভাবেই সাবজেক্ট খুব কঠিন। তো যখন আপনারা প্রেডিক্ট করবেন মানুষের জন্য, তখন দেখবেন মানুষজন ভীষণ হ্যাপি হয়ে যাবে। এবং আপনাদের এই প্রেডিকশনে যে কোনো আহ মানুষ, তারা দেখবেন কনভিন্সড হয়ে যাবে। আহ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রেডিকশন গুলো মিলবে, আর কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আমাদের প্রেডিকশন মিলছে না। তো এটা একটা অদ্ভুত শাস্ত্র। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। কেউ এটাকে সামুদ্রিক শাস্ত্র বলেন, আবার কেউ এটাকে বলেন সামগ্রিক শাস্ত্র। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে শরীর দেহের লক্ষণ থেকে বলা। এই শরীর আর দেহের লক্ষণ কি কি হতে পারে? যেমন হচ্ছে গিয়ে আমার উচ্চতা, আমার দেহের আকৃতি, আমার মুখমণ্ডলের আকৃতি, আমার কাঁধের গঠন, আমার কোমরের গঠন, আমার হাতের দৈর্ঘ্য, আমার হাতের আকৃতি, আমার পায়ের আকৃতি, আমার পায়ের গঠন, আমার হাঁটুতে হাঁটু জড়িয়ে যাচ্ছে কিনা। যেমন হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল দিই। যখন আগেকার দিনে এটা হতো, যখন কেউ আর্মিতে পরীক্ষা দেওয়ার জন্য লাইনে গিয়ে দাঁড়াতো, কিন্তু দুটো পা জোড়া করে রেখে বলতো, একটা স্কেল পায়ের মধ্যে দিয়ে ঢুকিয়ে কুচ করে নামিয়ে দিত। যদি হাঁটুর মধ্যে আটকে যেত, তাহলে প্রথমেই সে বাদ, মানে এই লোকটা ভালো দৌড়তে পারবে। তাহলে যে লোকটার পায়ের দুটো পা কাছাকাছি চলে এসছে, এই লোকটার দৌড়ানোর ক্ষমতার অভাব আছে। তাহলে এই যে পা পায়ের কাছাকাছি চলে এলো, এটা তার একটা শারীরিক সমস্যা। কিন্তু এই শারীরিক সমস্যা তার অ্যাক্টিভিটির উপরে কন্ট্রোল করছে। ঠিক তেমনি ভাবে যদি আমরা দেখি যে কারোর পায়ের বুড়ো আঙ্গুলের উপরে, বুড়ো আঙ্গুলের ঠিক নখের পেছনের প্রথম পর্বে দেখবেন কোনো লোম নেই, ঠিক পরের পর্বটাতে দেখবেন একটা লোম আছে। যদি ওই লোমের সংখ্যা একটু বেশি হয়, একটু বেশি মনে দেখে মনে হবে যে একটু বেশি হচ্ছে, তো এই ক্ষেত্রে মানুষটার মাঙ্গলিক হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যাবে। এবং ওই মানুষটা স্ট্যাবর্ন, জেদি, রাগী, মাথা গরম, চট জলদি উত্তর দেওয়ার মেন্টালিটি সম্পন্ন। আমরা অনেকেই ওগুলোকে ওই কি বলে যেন, তুমি পাস করে দিই, পাস করে দিই বা বাদ দিয়ে দিই, সেটা আলাদা কথা, সেরকম করলে বলা যাবে। কিন্তু ন্যাচারালি যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা যদি দেখতে পাওয়া যায়, সেটা যদি বেশি থাকে, তাহলে সেই মানুষটার মধ্যে মঙ্গলের প্রভাব বেশি থাকে। সাধারণভাবে ছোট আঙ্গুলের মানুষরা পরিশ্রমী হন, বড় হাত, ছোট আঙ্গুল, আমরা পরিশ্রমী হন। একটা মানুষের সঙ্গে যখন আপনি হ্যান্ডশেক করবেন, ওরা প্রচুর মানুষের সঙ্গে হ্যান্ডশেক করবেন। হ্যান্ডশেক করবার সময় তার হাতের টেম্পারেচার, তার হাতের কাঠিন্য, এগুলো আমরা বুঝতে পারি। কারোর হাতে হ্যান্ডশেক করার পরে মনে হয় ওরে বাবা, হাতটা কি ভারী, যদি পিঠে একটা পড়ে তো মরেছি। আবার কারোর হাতে হ্যান্ডশেক করবার সময় মনে হয় একটা ভাইবস চলে এলো। হ্যাঁ, বেশ। আহ কোনো একজন মহিলার সঙ্গে যদি আমি এখন হ্যান্ডশেক করতে চাই, হ্যাঁ ভাইবস চলে আসবে, আর মনে হয় না, কি সুন্দর হাত, হ্যান্ডশেক করলাম। এই যে
ভাইবস, পজিটিভ, নেগেটিভ, এটা কোথা থেকে আসছে? তার বডি টেম্পারেচার, তার বডির কাঠিন্য, তার হাতটা খসখসে কিনা। যে লোকটা রোজ কোদাল কোপাচ্ছে, তার হাতটা খসখসে। আর যে লোকটা হচ্ছে গিয়ে সারাদিন বসে বসে বই পড়ছে আর একটু একটু লিখছে, তার হাতটা তুলতুলে নরম। যারা একটু স্পিরিচুয়াল ফিল্ডে থাকেন, ওদের হাত দেখবেন একদম নরম, সফট হাত, মানে ভীষণ নরম। তাদের মনের ক্ষমতা, তাদের মনের যে উন্মুক্ততা, এটা বিশাল। কথা বললেই কেঁদে দেবে, নরম হাত। তো আপনাদের অনেক সময় মানুষজন নিয়ে যাবে, বা বা সঙ্গী সঙ্গিনীকে নিয়ে এসে আপনাদেরকে দেখাবে, বলছে এর সঙ্গে কথা বলে একটু দেখুন তো, বা এর হাতটা একটু দেখুন তো, এই মানুষটার ছকের সঙ্গে সঙ্গে যে এই মানুষটাকে বিয়ে করা যাবে কিনা। তো মানুষটার সঙ্গে শুধু হ্যান্ডশেক করে আপনি বুঝে যাবেন যে এই মানুষটা ছিচকাদুনে টাইপের, না এই মানুষটা শক্তিশালী টাইপের, না এই মানুষটা ঝগড়াটে টাইপের। তো হাত যদি খুব নরম আর একটু ঠান্ডা প্রকৃতির হয়, ছিচকাদুনে টাইপের। হাত যদি খুব শক্ত হয়, পরিশ্রমী কিন্তু রাগী এবং খুব জেদি। হাত যদি গরম হয়, তাহলে মাথা গরম এবং খিটখিটে। গরম হাত, নরম হাত, মানে হাত গরম এবং তার সঙ্গে নরম। তার মানে হচ্ছে সেই মানুষটা, মাথা তো অবশ্যই গরম, রেগে যাওয়ার টেন্ডেন্সিও আছে, কিন্তু খুব পরিশ্রমী নয়। আর যে মানুষটার হাত গরম এবং শক্ত, সেই মানুষটা কি হবে? সেই মানুষটার মাথা তো গরম হবেই, কিন্তু প্রচুর পরিশ্রমী। তাহলে যার হাত গরম এবং শক্ত, কে আমরা অ্যাকসেপ্ট করবো। কিন্তু যার হাত গরম এবং নরম, সে কিন্তু ঝামেলাও করবে, শান্তিও করবে, কাজে বেলায় কাজও করবে না। তাহলে এই কাজটা অ্যাস্ট্রোলজার আপনাকে বারবার করতে হবে। তো সামুদ্রিক শাস্ত্র সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা প্রাপ্ত তাহলে হই। স্যার কোন হাতটা হলে মানে পারফেক্ট লোক হবে? পারফেক্ট তো কেউ হবে না, শোভা বলছিলাম। পারফেক্ট তো আমরা কেউ হব না। আমরা স্যার সবাই হচ্ছে গরম আর শক্ত হাতটা একটু বলবেন স্যার। আমরা এগুলো সব বলবো, আজকে তো আমরা গল্প করছি। ঠিক আছে, ঠিক আছে। তো আহ এরপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের এই যে দুটো চোখের ভ্রু, আইব্রো, এবার আমাদের এই চোখের ভ্রু আর চোখ, এর মধ্যে একটা গ্যাপ রয়েছে। যাদের ক্ষেত্রে এই গ্যাপটা কম, আপনি লক্ষ্য করে দেখবেন ছেলেদের ক্ষেত্রে এই গ্যাপটা কম হয়, মেয়েদের ক্ষেত্রে জেনারেলি বেশি হয়। তো যাদের ক্ষেত্রে এই গ্যাপটা কম, তারা কিন্তু চট করে মাথা গরম করে ফেলে এবং তারা বাস্তববাদী হয়। যাদের ক্ষেত্রে এই গ্যাপটা বেশি, তারা হচ্ছে গিয়ে একটু স্বপ্নে বাঁচতে ভালোবাসে, তারা অনেক বেশি ইমোশনাল। আবার দুটো ভ্রুর মাঝখানে যদি গ্যাপ না থাকে, একটা কথাই আছে, জোড়া ভ্রু শয়তানের ভ্রু। এটা আমরা বারবার শুনেছি। কিন্তু তারা শয়তান হন না, তারা বড় ভালো মানুষ। তো এই কথাটা আমরা শুনেছি। তো এরকম যদি আমরা দেখি যে কারোর দুটো ভ্রু জোড়া অবস্থায় রয়েছে, এই মানুষগুলো কিন্তু ভীষণ সেন্সিটিভ হন এবং প্রচন্ড ক্রিয়েটিভ হন। তাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, তাদের মধ্যে রোমান্টিকতা থাকে, এবং তাদের মধ্যে কামনা, সেটাও বেশি থাকতে দেখতে পাওয়া যায়। তো এই মানুষগুলো যাদের ভ্রু মোটা এবং জোড়া, তাদের মধ্যেও মঙ্গলের একটা প্রভাব থাকে। কিন্তু এদের যে মঙ্গলের প্রভাব থাকে, সেই প্রভাবে একটা স্নিগ্ধতা দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়। এরা হচ্ছে গিয়ে, এদেরকে দেখলেই ভালো লেগে যায়। এরপরে আমরা কপাল বিভিন্ন রকম দেখি। এবার কপালের একটা অসাধারণ গল্প আমার কাছে আছে। তো আমার মাসির বিয়ে ঠিক হয়েছে, তো আমার মাসির যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তার কপালটা হচ্ছে গিয়ে, কপাল বলাটা মানে খুবই অন্যায়, মানে অপরাধযোগ্য অন্যায়। আমার মাথায় হচ্ছে কি বিশাল বড় টাক। এবার মানে সেটা শুরু হয়েছে মোটামুটি মাথার এখান থেকে, মানে ঘাড়ের 2 ইঞ্চি 3 ইঞ্চি উপর থেকে সেটা শুরু হয়েছে। তো মাসির বিশাল অপছন্দ যে এই মাথায় এত বড় টাকওয়ালা ছেলেকে আমি বিয়ে করবো না। তো আমার মা তাকে বলছেন, কোথায় রে টাক, ওটা তো চওড়া কপাল। এবার সেটা শুনে বাড়ির বাকি সবাই চরম হাসাহাসি শুরু করেছে। চওড়া যদি কপাল হয়, ওটা হচ্ছে ঘাড় পর্যন্ত চওড়া কপাল। তো সব বিশাল হাসাহাসি হয়েছে, সেই ভদ্রলোকের সঙ্গে আলটিমেটলি মাসির বিয়েও হয়েছিল।
তো সেই ভদ্রলোক বর্তমানে আর নেই, অনেক বছর তিনেক আগে তিনি মারা গিয়েছেন। তো এই যে মাথার গরম, কারোর ক্ষেত্রে দেখবেন মাথাটা একটু লম্বাটে হয়ে গেছে, প্রচন্ড ইগো প্রবলেম, প্রচন্ড ইগো প্রবলেম। কারোর ক্ষেত্রে মাথাটা গোল এবং পেছন দিকটা একটু উঁচু, প্রচুর পরিশ্রম করতে পারে, একদম ডাউন টু আর্থ, সব কাজ করে দেবে। মাথার পেছন দিকটা এই জায়গাটা, মানে মাথার পেছনে দেখবে সবারই একটা এরকম শেপ থাকে, তো সেই জায়গাটা একটু উঁচু হয়ে রয়েছে, সব কাজ সে একা করে। মাথাটা হচ্ছে গিয়ে বড়, যাকে বলে মোটা মাথা। এগুলো ইগো প্রবলেম। এরা হচ্ছে গিয়ে যথেষ্ট বুদ্ধিমান, এবং এরা কিছু না কিছু স্পেসিফিক বিষয় খুব ভালো বোঝে। রাজনীতি হতে পারে, সঙ্গীত হতে পারে, গান হতে পারে, কিছু না কিছু একটা বিষয় অ্যাটলিস্ট এরা বোঝেই, এবং অন্যদের থেকে অনেক বেশি বোঝে, আর কারোর কথা কিচ্ছু শোনে না। আর লম্বাটে মাথা, এবং মাথাটা কেমন একটা সিঙ্গারা টাইপের হয়ে গেছে, মানে মাথার পেছন দিকটা একটা যেন বেড়ে উঠেছে, এরকম টাইপের যদি মাথা দেখতে পাওয়া যায়, তাহলে সেই মানুষগুলো, তারা কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন, তাদের বুদ্ধির অভাব দেখতে পাওয়া যায়। মাথা যদি বেশ গোল আকৃতির হয়, তাহলে সেই মানুষগুলো উম, বুদ্ধিজীবী প্রকৃতির মানুষ, তাদের ব্রেন ওয়ার্ক অনেক বেশি। মাথা বেশ ঠিকঠাকই আছে, যেমন হোক একটা পছন্দ হয়ে গেছে, কিন্তু কপালটা উঁচুতে উঠে আসছে। কপাল যদি উঁচুতে উঠে আসে, তাহলে সেই মানুষ মাঙ্গলিক হবে, সেই মানুষ জেদি হবেই, কোনোভাবে আটকানো যাবে না। কপালের থেকে আমরা একটুখানি নিচে চলে এলাম, এই যে জায়গাটা ধরুন নাক, নাকের ঠিক তলাটা, এই নাকের নিচের জায়গা, এই যে নাকের নিচটা, নাকটা যেখানে শেষ হলো, মানে নাকের, মানে এইভাবে নাকে যদি নিচ থেকে কেউ কাজ করে, এই জায়গাটা যদি ঝুলে যায়, একটু ম্যাসিভ, নিচের দিকে ঝুলে গিয়েছে, যদি এরকম থাকে, সেই মানুষ জীবনে পয়সা করবেই, মানে তার পয়সায় অন্তত 10 জন খাবেই, এর কিছু করার নেই। নাকের এই যে জায়গাটা, নাকের বুঝছি, হ্যাঁ, মানে দুটো ছিদ্রের মাঝখানে যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটা, ওই জিনিসটা একটু ঝুলে গিয়েছে, নিচের দিকে নেমে এসছে। আর ঠিক নিচে ঠোঁটের মাঝ বরাবর একটা গর্ত মতো আছে, এটা সবার আছে, এটা সবার কমন। কারোর ক্ষেত্রে একটু প্রমিনেন্ট, কারোর ক্ষেত্রে সেরকম প্রমিনেন্ট নয়। এই যে নাকের ঠিক নিচে দেখুন একটা লাইন আছে, ঠোঁট বরাবর, বোঝা যাচ্ছে? নাক থেকে ঠোঁট একটু আলাদা হয়েছে, মানে দুটো, উপরের ঠোঁটটাই সে একটা ভাগ, এপাশে একটা ভাগ, মাঝখানে একটা রাস্তা মতো হ্যাঁ, আছে। হ্যাঁ। ওই রাস্তাটা যদি ডিপ হয়, ওই রাস্তাটা যদি প্রমিনেন্ট হয়, ডিপ হয়, তাহলে সেই মানুষের জন্মকুণ্ডলিতে রবি অত্যন্ত বলবান, এবং ওই মানুষটা আশেপাশের পুরো ফিল্ডকে কন্ট্রোল করে রাখে। মানে আশেপাশে যত লোক আছে, ওই লোকের কথা শুনতেই হবে, কারোর কথা শুনবেও না, বুঝবেও না, বোঝাবেও না, আলটিমেট ডিসিশন মেকার ওই লোক। তার পয়সা থাক না থাক, ওর কথাতেই কাজ হবে। আর যার হচ্ছে কি এই জায়গাটা একদম ফ্ল্যাট হয়ে গেছে, সেই মানুষটা ডিসিশন নিতে পারে না। সেই মানুষটা ডিসিশন নিতে গিয়ে বেজায় সমস্যা। এরপর আরেকটু আমরা নিচে আসি, আমরা এবার পাবো ঠোঁট। উপরের ঠোঁট যদি পাতলা হয়, তাহলে বৃহস্পতি খুব বলবান, ভীষণ ভালো স্মৃতিশক্তি। ভ্লাদিমির পুতিন বলে একটা লোক আছে, ওর হেবি পাতলা ঠোঁট। কিন্তু এই লোকগুলো নিজের ইগোর কারণে ম্যারেড লাইফে হ্যাপি হতে পারে না। এই লোকগুলোর ম্যারেড লাইফের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম দেখতে পাওয়া যায়, এরা নিজের ইগো নিয়ে ভীষণ প্রবলেমে থাকে। পয়সা কড়ি করতে পারে, সোশ্যাল মানুষজন, এবং খুব প্রশংসা প্রিয়, কিন্তু উপরের ঠোঁট পাতলা। এদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে এরা হচ্ছে গিয়ে আহ খুব, আহ, বিপরীত লিঙ্গের প্রতি খুব কৃষ্ট হয় না, একটু স্পিরিচুয়াল। নিচের ঠোঁট পাতলা, তাহলে হচ্ছে গিয়ে বিবাহিত জীবনে অশান্তির সম্ভাবনা বেশি। আর নিচের ঠোঁট যদি মোটা, বা নর্মাল তো নর্মাল, যদি বেশি মোটা হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু দাম্পত্য বহির্ভূত সম্পর্কের প্রতি একটা দুঃখজনক আসক্তি দেখতে পাওয়া যায়। মুখের মধ্যে যদি এই চোয়ালের ডান দিক বরাবর কারোর তিল থাকে, এই মানুষটা শিল্পটা রান্না শিল্পও হতে পারে, কিন্তু তার প্রেজেন্টেশন, চোয়ালের ডান দিকে যদি তিল থাকে, তার প্রেজেন্টেশন হেভি হবে, এক প্লেট স্যালাড খেতে দিয়েছে মন ভরে যাবে,
যে আপ্যায়ন, যা খেতে দেওয়ার স্টাইল, আর সেই তিলটা যদি বাদিকে চলে আসে বেশ ঝগড়া। তখন কিন্তু উচিত কথা, স্পষ্ট কথা করে বলছে, শুনেই মনে হচ্ছে ধাপ 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 করে লাগছে। তো এই স্যার যে ছেলে মেয়ে, বলছি ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে কি একই হবে? যেটা এই তীরের কথাটা বলছি, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে রেজাল্ট আলাদা। এই যে শাস্ত্র, এর নাম হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। একটা লোকের ঘাটটা একটু মোটা। আমরা দেখে মনে হচ্ছে যে অন্য লোক থেকে এই লোকটার ঘাটটা একটু মোটা, ওই লোকটা জেদি হবেই। কে আমরা কি বলি, ঘাড় টেরা। তার মানে হচ্ছে গিয়ে সে কারোর কথা শুনবেও না, কারোর কথা বুঝবেও না। চুলগুলো বেশ কোকড়া, আমরা সৌভিককে দেখতে পাচ্ছি, এবং মোটা চুল। তার মানে হচ্ছে গিয়ে এই মানুষটার উপরে শনির প্রভাব আছে। যদি শনিটা শুভ হয়, শনিটা শুভই লাগছে, তাহলে এই মানুষটা বন্ধুদের জন্য প্রাণ দিয়ে দেবে। ওই যে বন্ধুদের, বন্ধুত্বের জন্য যা আছে সব, মানে বন্ধুত্ব আগে, তারপরে বাকি সব। এবং এরা হচ্ছে গিয়ে স্পিরিচুয়ালিজমের জন্য ভীষণ ভাবে খুঁজছে, মানে কোথায় সত্যি সত্যি আধ্যাত্মিকতা পাবো, এইটা খুঁজে বেড়াচ্ছে। এটা খুঁজতেই হবে। মানে একাধিক এই ধরনের মানুষদের গুরুজি থাকে, এরা আধ্যাত্মিকতা খোঁজে। এবং এরা কোথায়, মানে কোথায় কোন মানুষটার কাছে শক্তি আছে, এটা এরা খুঁজে বেড়ায়। আর তো বিষয়টা হচ্ছে কি এরকম, মানে এরকম হচ্ছে গিয়ে, মানে মর্মভেদী প্রেডিকশন আমাদের। প্রেডিকশন শুনেই লোকজন বলে, কি করে জানলো লোকটা। তো এরপরে হচ্ছে স্যার, গিয়ে, হ্যাঁ, স্যার এত মাইনিউটলি চেক করলে একটা কিন্তু কিরকম একটা মানে অস্বস্তিতে পড়ে যায় না, মানে চোখ নাক ভুরু এত মাইনিউটলি দেখা যায় না তো, মানে দেখা যায়। লোকটা আমাদের কাছে এলো, সেই লোকটা আমাকে বিশ্বাস করে কিনা, সেই লোকটাকে আমি কতটা কনভিন্স করতে পারবো, এটা তো একবার দেখে নেবো। আসবার সঙ্গে সঙ্গে ভালো করে একবার দেখে তো নিতে হবে। মানুষ হচ্ছে কি, ব্রিটিশরা আসার সঙ্গে সঙ্গে হ্যান্ডশেক করে সামনের লোকটার পার্সোনালিটি বুঝে যায়। ওই জন্য ওরা হ্যান্ডশেক করে হাতটা ঝাঁকিয়ে দেয়। ওই যে হাতটা ঝাঁকিয়ে দিল, তার ফলে ওই যে ভাইব্রেশন ক্রিয়েট হলো, ও সামনের লোকটাকে বুঝে নেবে, করে বুঝে নেবে যে কি হচ্ছে গিয়ে হচ্ছে, মানে কি করতে চলেছি। আচ্ছা। আমাদেরকে তো শিখতে হবে। আর এইটা আমরা যে ট্রেনিংটা নিচ্ছি এখানে, আমরা, আমাদের একটা উদ্দেশ্য আছে, এইটাই পরিষ্কার করি। আপনাদেরকে জ্যোতিষ শেখানো আমার বিন্দুমাত্র উদ্দেশ্য নেই। আপনারা জ্যোতিষী অলরেডি, কারণ আপনারা ঋষিবাণীকে বেছেছেন। ঋষিবাণী মানেই প্যাচ, ঋষিবাণী মানেই কনফিউশন। আপনারা এটাকে বেছেছেন, তার মানে আপনারা ইতিমধ্যেই জ্যোতিষ চর্চায় ঠিকঠাক একটা লেভেল আপনাদের আছে। ফলে আপনাদের আমি জ্যোতিষ শেখাতে পারবো, আপনারা ইতিমধ্যেই জ্যোতিষী। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আপনাদেরকে প্রিপেয়ার করা, যাতে আপনারা নেক্সট প্রজন্মকে তৈরি করতে পারেন, ব্যাকআপ দিতে পারেন, যাতে তারাও ভালো জ্যোতিষ হতে পারে। আপনাদেরকে জ্যোতিষ শিক্ষা গুরু তৈরি করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। জ্যোতিষ শেখার জন্য তো বই পড়ে নেবেন, থোড়ি আমাকে পড়াতে হবে আপনাদেরকে। এই যে আপনাদের প্রত্যেকটা ক্লাস হয়, আমাকে সবাই বলে এই ক্লাসগুলো কেন আমরা ওপেন করি। প্রচুর মানুষ বলেছে কেন ক্লাসগুলো দেওয়া হয়, সব ক্লাস ওপেন করে দেওয়া থাকে। তার কারণ হচ্ছে যাতে মানুষজন, আমরা যেটা শেখাতে চাইছি এরকম নয় যে আমরা সব জানতাম, কিন্তু আমরা পড়ি, আমরা পড়ে চেষ্টা করি মানুষকে অ্যাস্ট্রোলজি ট্রু এসেন্সটা দেওয়ার। এরকম নয় যে এই তত্ত্ব মাথার উপরে একটা চুল আছে, ওই ওই একটা চুলের মধ্যে একটা ভূত আছে, এই সমস্ত অ্যাস্ট্রোলজিতে চলে। তো আমরা প্রেডিকটিভ লজিক্যাল অ্যাস্ট্রোলজি শেখাবার চেষ্টা করি, যেটা ডিপ, যেটার মধ্যে ডিপ রুট আছে। এবং সেইটা আপনারা যখন অন্য কাউকে শেখাবেন, আমাদের কাজ হচ্ছে ট্রান্সফরমেশন অফ নলেজ। এবং সেই জন্য আপনাদের কাছ থেকেও তো কেউ না কেউ দুদিন পরে শিখবে। এই শেখাবার জন্য আপনাদের যোগ্য করে তোলা, এইটা হচ্ছে আমাদের কাজ। শিখলেই শুধু হবে না, শিখতে তো আপনি বই আছে পড়ে নেবেন, কিরোর একটা বই পড়লে পরে বিরাট অ্যাস্ট্রোলজার, ওই বাবা। তো মাইনিউটলি আমাদের শিখতে হবে। এবং
আমাদের যে অবজারভেশন, এইটা হচ্ছে গিয়ে চরম মাত্রায় নিয়ে আসতে হবে। এই চরম মাত্রায় অবজারভেশন, এবং এইখানে যতটুকু আমরা মুখটুক দেখতে পাচ্ছি, তাতেও কিন্তু আমরা অনেক অনেক প্রেডিকশন করে ফেলতে পারি, এবং সেই প্রেডিকশন সব বুকে গিয়ে লাগবে, একটাও এদিক ওদিক হবে না, কনফিডেন্স আছে। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে আমরা চলে এলাম কাঁধে। কাঁধের মধ্যে আমরা দু তিনটে শেপ দেখতে পাই। একটা হচ্ছে কাঁধটা এরকম উঁচু, যাদের কাঁধ উঁচু, আমরা পুষ্পা সিনেমায় দেখেছি এরকম একটা কাঁধ উঁচু রয়েছে। এই যাদের কাঁধ উঁচু হয়ে রয়েছে, তা কারোর কথা বোঝেও না, শোনেও না, বুদ্ধিও কম। এদের কোনো, মানে এদের জীবনে উন্নতি হওয়া মুশকিল আছে। এরপর হচ্ছে একটা কাঁধ, সেটা হচ্ছে পুরুষালী কাঁধ। যে কাঁধটা এরকম নামবে, নেবে এরকম তৈরি হবে। আমি একটুখানি স্ক্রিনে এঁকে দেখি, না দেখালেও হবে, কাঁধটা ওপর থেকে নেবে একটু ফ্ল্যাট হয়েছে। এরা প্রচুর পরিশ্রম করতে পারে। এদের পরিশ্রম, এদের বহন ক্ষমতা, সহন ক্ষমতা, ধারণ ক্ষমতা, এর কোনো লিমিটেশন নেই, প্রচুর, এক্সট্রিম। কাঁধ যদি ফ্ল্যাট হয়, একদম স্ট্রেট ফ্ল্যাট, তাদের লাইফে স্ট্রাগলের মাত্রা বেশি। সবসময় একটু রাউন্ড কাঁধ, কিন্তু সেই কাঁধ যদি অনেকটা রাউন্ড হয়, একদম কাঁধটা গোল হয়ে নিচের দিকে নেমে এসেছে, কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কিছু পুরুষদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তো এরকম যদি কাঁধ হয়, তাহলে সেই মানুষটার জীবনে উন্নতি হচ্ছে না, কিছু করার নেই, তার লাইফে স্ট্রাগল ফেস করতে হবে। একটা মানুষের কনসিস্টেন্সি, একটা মানুষ কতটা লড়বে, একটা মানুষ কতটা জিতবে, একটা মানুষ কতটা করতে পারে, সেটা ডিপেন্ড করবে তার কাঁধের উপর। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যদি অজ্ঞাতসারে একটা মানুষের দিকে তাকান, একটা লোকের দিকে আপনার চোখ গেল, আপনার চোখ, পুরুষ হোক মহিলা হোক যে হোক, আপনার চোখ প্রথম যাবে তার কাঁধের দিকে। আমাদের চোখ সবার আগে, একদম একটা মানুষকে দেখছি, দেখে ভালো লাগলো, সেসব আলাদা, ওইরকম নয়। আমি একটা 10 জন লোক আসছে বা একজন লোক আসছে বা কেউ আসছে, চট করে আমি চোখ খুললাম, আমার চোখ প্রথম যাবে কাঁধের দিকে, এবং কাঁধটাকে মেপে আমরা বুঝে যাব যে এই মানুষটা আমার সঙ্গে কতটা কম্প্যাটিবল। আমরা প্রত্যেকটা মানুষ আমরা জাজ করি, পশু পাখিরাও জাজ করে, কিন্তু মানুষরা আমরা একটু বেশি জাজ করি। ওই জাজমেন্ট, ওয়ে অফ জাজমেন্ট এর প্রথম রাস্তা, সেটা হচ্ছে কাঁধ। তাহলে আমরা কাঁধের দিকে তাকিয়ে আইডেন্টিফাই করবো যে এই মানুষটা, এ আমার জন্য কতটা, এর ভাইব্রেশন আমার সঙ্গে কতটা ম্যাচ করছে। তারপর হ্যান্ডশেক করে নেবো। এরপরে শরীরের গঠন, হাত কতটা লম্বা, হাতের টেম্পারেচার, এই সমস্ত জিনিসগুলো দেখবো। তারপরে আমরা কোমর দেখবো, যাদের হচ্ছে গিয়ে কোমর ভারী, কোমর চওড়া, মানে এরকম নয় যে বিশাল মোটা সোটা, সেরকম নয়, কিন্তু যাদের কোমর চওড়া, এই সমস্ত মানুষগুলো বেশি পরিশ্রম করতে পারে। আপনারা ইতিমধ্যেই তো পড়েছেন, পড়েছেন না, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, বায়ু তত্ত্বের মানুষরা হ্যাঁ এই স্যার, হ্যাঁ স্যার করেছি। এটা হচ্ছে বেশি বেশি করে। শোনা যাচ্ছে? যে দেখবেন ঘন ঘন খটর 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 করছে, এরা হচ্ছে ম্যাক্সিমাম বায়ুতত্ত্বের মানুষ। যাদের হচ্ছে গিয়ে কোমরটা বেশ একটু চওড়া টাইপের মনে হচ্ছে, তারা হচ্ছে পৃথ্বীতত্ত্ব প্রবাহিত মানুষ। যে মানুষগুলোর চটপট চুল উঠে যাচ্ছে, তাদের মধ্যে অগ্নিতত্ত্বের প্রভাব বেশি। আর যে মানুষগুলোকে দেখলে পরেই মনে হচ্ছে কি মিষ্টি দেখতে, তাদের জল তত্ত্বের প্রভাব বেশি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মিশ্র তত্ত্ব আমরা দেখতে পাই। পৃথ্বীতত্ত্বের মানুষদের পরিশ্রম ক্ষমতা, প্রবণতা অন্যদের থেকে বেশি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের একদম সামুদ্রিক শাস্ত্রের বেসিক কনসেপ্ট। সামুদ্রিক শাস্ত্রে আমরা যে পড়াশোনাটা করব, এটা আমাদের ছাতির ওপরে পড়া হবে, হস্তরেখা এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে ফেস, মুখমণ্ডল, গণনা, এইগুলো আমরা হচ্ছে গিয়ে জানবো, আমরা এইগুলো সম্পর্কে পড়বো। তো হাত যখন আমরা দেখতে শুরু করবো, আচ্ছা, এই ভিডিও যেগুলো হচ্ছে এগুলো কিন্তু একটু একটু করে লিখে নিতে হবে, না লিখলে পরে কিন্তু সব হারিয়ে যাবে, কোথায় কি পড়েছেন আর কিচ্ছু মনে থাকবে না। স্যার এত তাড়াতাড়ি বলছেন, কি করে পুরোটা লিখবো স্যার? এইটা এখন লিখতে পারবেন না তো, আমি এখনো পড়ানো শুরু করিনি, আমি তো গল্প করছিলাম, এবার পড়াবো। তো এই ভিডিওগুলো একটু একটু করে দেখতে হবে, আর ছোট ছোট বিষয় লিখবেন, বেশি লিখবেন না। কিন্তু আমি আপনাদের মাথার মধ্যে এই জিনিসগুলো ঢুকিয়ে দেবো,
আমি বা আপনাদের যিনি মেন্টর রয়েছেন প্রণালী ম্যাডাম, উনি তো ভীষণ ভালো পড়াচ্ছেন। তো আমিও ওনার পড়া থেকে অনেক কিছু শিখতে পারি, মাঝে মাঝে শুনি বসে বসে। তো এই আমরা যে পড়াচ্ছি, আমরা আপনাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিই। জ্যোতিষ আপনাদের শেখার দরকার নেই, যোগ থাকলেই জ্যোতিষ হওয়া যায়, এবং সেই যোগ আপনাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। এবার কেউ একটু বেশি স্টুডিয়াস, কাউকে একটু বেশি খাটতে হয়, কারোর মন চঞ্চল, আর কারোর মনে সংশয় বেশি। এবার কার মনে কার কোনটা রয়েছে এগুলো আমি বলছি না। যেমন দীপিকা এখন ভাবছে আমি পারবো তো। আবার হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি এখন চিন্তা করছি এতগুলো মাথায় কি করে রাখবো। স্যার আমি কি ভাবছি বলুন তো? তুমি কি করে বুঝবো, আজকে আপনাকে দেখতে পাচ্ছি। আমার মধ্যে কিন্তু কোনো যে বিশেষ ক্ষমতা রয়েছে বা কিছু রয়েছে এরকম কিন্তু নয় ব্যাপারটা। আমরা সবাই প্র্যাকটিস করছি, অনুশীলন করছি। আপনারা শুরু করেছেন, সেই যাত্রাটা আমি অনেকদিন আগে শুরু করেছি। এবার আপনাদের ইতিমধ্যেই যোগ রয়েছে। এখানে যারা জ্যোতিষ করে ঋষিবাড়ির মানুষজন, তাদের মধ্যে আমি দেখেছি মোটামুটি 80% লোকের 4, 8, 12-র মধ্যে কেতুর কানেকশন আছে। প্রত্যেকের জন্মকুণ্ডলিতে, প্রায় প্রত্যেকের জন্মকুণ্ডলিতে বুধটা কোনো না কোনো ভাবে পীড়িত হয়ে আছে। ওই দেখুন 4 হাত দেখিয়ে দিচ্ছে। ফলে আপনাদের মধ্যে ইনটিউশন পাওয়ার, এই জ্যোতিষ বিচার করবার যে কানেক্টিভিটি, এগুলো রয়েছে। এবার এটার একটা ওয়ে দরকার। হ্যাঁ, লোহা আছে, লোহাটাকে তরোয়াল বানাতে হবে। মাটি দিয়ে তরোয়াল বানানো যায় না। তো আপনারা লোহাই আছেন, একটু ঘষে মেজে আমি দেবো, মানে আমরা দেবো আর কি। বাকিটা অলরেডি রেডি হয়ে আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা প্রেডিকশন করতে পারবেন, এবং আপনাদের প্রত্যেকের ইনটিউশন পাওয়ার অনেকটাই হাই। তবে কারোর কোন রকম চিন্তা নেই, আমি খালি রাস্তাটা দেখিয়ে দেবো। একটা সিলেবাস আমি অনেক খেটে খুঁটে তৈরি করেছি, সেই সিলেবাস অনুযায়ী পড়াবো। তার ফলে 2 বছর পরে আপনারা গিয়ে দেখবেন যে মানুষের হাত যখন হাতে পড়ছে, আপনারা বলতে পারছেন। এক ভদ্রলোকের বিরাট দুঃখ ছিল, আমাদের ব্যাচে ক্লাস করেন। উনি প্রায় 7 বছর ধরে ক্লাস করছেন, কিন্তু ওনার বিরাট দুঃখ যে ওনার প্রেডিকশন করতে পারেন। তা আমি ওনাকে বললাম যে উনি পারবেন না, উনি কিছুতেই কিছুই শিখতে পারেন না। তাহলে আপনি একদিন প্রেডিকশন করুন। যতক্ষণ আপনি পরীক্ষায় বসছেন না, ততক্ষণ আপনার কাছে পুরো বই। কিন্তু যেই আপনি পরীক্ষায় বসলেন, তখন আপনার হাতে 100 নম্বরের কোশ্চেন। তখন কিন্তু পুরো বইটা নেই আপনার হাতে, আপনার কাছে ওই 100 নম্বরের প্রশ্ন, তার মধ্যে 70, 80 আপনি লিখতে পারবেন। তো সেটা বইয়ের 5 ভাগের 1 ভাগও নয়, তাই না? আমরা যতটুকু পরীক্ষায় লিখে আসি, সেটা কি বইয়ের 5 ভাগের 1 ভাগও হয়? ওর থেকে অনেক 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 কম। তো ওইটুকু জানলেই হবে। সেই ভদ্রলোককে অনেক বুঝিয়ে টুঝিয়ে উনি বলেন, না স্যার আমার দ্বারা হবে না। আমি বললাম আপনি কি করুন। তো উনি বললেন যে আমি দেখবো না। একজন ভদ্রমহিলাকে হাত দেখে উনি বললেন যে তোমার যে সন্তান হবে, সেই সন্তান তোমার স্বামীর নয়, সেই সন্তানটি হচ্ছে অন্য কারোর সন্তান। এই প্রেডিকশন করতে আচ্ছা আচ্ছা জ্যোতিষী কেটে কেটে বাড়ি চলে যাবে, মানে আচ্ছা আচ্ছা অ্যাস্ট্রোলজার না। পাথর বেঁধে প্রেডিকশন করতে হবে। একটা মহিলাকে বলা হচ্ছে যে তুমি অন্য পুরুষের সঙ্গে থেকেছো, সেখানে সন্তান উৎপাদন হয়েছে, বলতে গেলে না, মানে চড়িয়ে জ্যোতিষী সবকটা দাঁত ফেলে দেবে। বলেছে, ভদ্র মহিলা সোজা পা ধরে জড়িয়ে ধরেছে, বলছে আপনি জানলেন কারোর কাছে বলবেন না। পরের দিন ভদ্রলোক এসে বাড়িতে, পরের দিন রোববার ছিল, ভদ্রলোক আমার বাড়িতে বলছে, স্যার আপনি বললেন কি প্রেডিকশন করে দিয়েছি। তো এইটাই ঘটনাটা হবে। আপনারা ভাববেন যে এত কিছু পড়বো কি করে, এত কিছু পড়বো কি করে, কিন্তু যখন দেখবেন, তখন দেখবেন সব মুখস্থ, তো জানি। মানে তার সেই সময় দেখার জন্য আপনাদের ভাবতে হবে না, এই সময় দেখবেন জানা হয়ে গেছে, জানা জিনিসটাই বলছেন। মানে যেটা এসছে ওটাই আপনার কাছে, ওটাই আপনার সিলেবাসে পড়া হয়েছিল। তাহলে এইটা ভরসা রাখুন, সিলেবাসলি ক্লাস করুন। আপনাদের যে হুনার আছে, হুনার মানে হচ্ছে গিয়ে যোগ্যতা দক্ষতা যেটা রয়েছে, সেটাকে আমরা শার্প করে দেবো। তাই, তাহলে আমরা এবার একটু পড়াশোনা শুরু করি।
আমাদের ভূমিকা পর্ব এই পর্যন্তই। ভূমিকা পর্বের পরে আমরা একটু পড়াশুনো করব। তো আমাদের স্যার, স্যার তবে এইরকম প্রেডিকশন করার আগে নিজের প্রেডিকশনটা আপনার কাছে করিয়ে নিতে হবে, কপালে আবার মারটার আছে নাকি। না না, ওই সমস্ত নিয়ে চিন্তা করবেন না। আমরা হচ্ছি গিয়ে অ্যাস্ট্রোলজার, এবং অ্যাস্ট্রোলজার আমরা ভাগ্য বুঝতে পারি, বলতে পারি, ভাবতে পারি, কিন্তু পাল্টাতে গেলে মানে সব ভাগ্য আমরা পাল্টাতে পারি না। আমাদের ওই বার্থ ডেস্টিনি আছে, লাক, ফেট, ডেস্টিনি, এর মধ্যে তফাৎ বোঝানো হয়েছে। সব আমরা পাল্টাতে পারি, আমরা নিজেদেরটাও পাল্টাতে পারি না। আর ধরুন প্রত্যেকের ক্ষেত্রেই এটা হয়, এবং কিছু তিনি লিখে দিয়েছেন, সেখানে কিছু হবে না। প্রারব্ধ অনুযায়ী আমরা আধার পেয়েছি। মার যদি ওই দিন লেখা থাকে মার পড়বে, কিছু করার নেই, মার পড়বে, দু চারটে কি আছে। আমি ওই জন্য দেখিয়ে নিয়েছি আগেই। আচ্ছা, তো আমরা আজকে সামুদ্রিক শাস্ত্রের প্রথম পার্ট শুরু করব, যেটা হচ্ছে হস্ত। তাহলে হাতের মধ্যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে করতল, আর একটা হচ্ছে হস্তরেখা। তাহলে করতল কি? এই পুরোটাই করতল। মোটা হাত, পাতলা হাত, নরম হাত, গরম হাত, শক্ত হাত, খসখসে হাত, চ্যাপ্টা হাত, উঁচু হাত, গর্ত হাত, কালো হাত, হলুদ হাত, সাদা হাত, নীল হাত, এটা হচ্ছে করতল। আর তার মধ্যে, করতলের মধ্যে রয়েছে কতগুলো ঘিজিমিজি রেখা। সেই রেখাগুলোকে আমরা বলি কি? হস্তরেখা বা কররেখা। যারা নতুন নতুন হস্তরেখা চর্চা করেন, তারা রেখাটাকে খুব ভালো বোঝে। রেখা, এই রেখা আয়ু রেখা এরকম গেছে, আয়ু রেখা ওরকম গেছে। তারা করতলটাকে গুরুত্ব দেন। কিন্তু করতল আর রেখা, এই দুটোই হচ্ছে সমান গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনি একটা খুব ভালো রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার গাড়িটার একটা চাকা নেই। করতল খুব ভালো, কিন্তু হাতের রেখাগুলো একদম অস্পষ্ট। একটা গাড়ি করে যাচ্ছেন, অসাধারণ রাস্তা, কিন্তু গাড়ির একটা চাকা নেই। তাহলে কি অবস্থায় আপনি যাবেন? আবার ঠিক উল্টো, আপনি মার্সিডিজ বেঞ্জে করে যাচ্ছেন, এবং রাস্তাটা হচ্ছে কচ্ছপের কুজের মতো, কচ্ছপের যে পিঠ, মার্সিডিজ বেঞ্জ ওপরে উঠে গেছে, চাকা ঘুরছে, গাড়ি চলছে না। তাহলে রেখা ভালো, করতল খারাপ, রেজাল্ট নাই। আবার করতল ভালো, রেখা খারাপ, রেজাল্ট নাই। তাহলে আমাদের যেটা করতে হবে, করতল এবং কররেখা, এই দুটোর মধ্যে সাম্য সম্পর্কে উপলব্ধি এটা করা। কি হচ্ছে? কথাগুলো কেটে কেটে যাচ্ছে, কিছু কিছু শোনা যাচ্ছে, কিছু কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, একদমই কিছুই শোনা যাচ্ছে না। কি না, বলছেন? কিছুটা কিছুটা শোনা যাচ্ছে না। আমার তো একদম হাইফাই ওয়াইফাই লাগানো রয়েছে, হাই স্পিড ওয়াইফাই। না না স্যার, আমি কিছু কিন্তু প্রবলেম নেই, না আমিও কিন্তু বুঝতে শুনতে পারছি। পাচ্ছি, ঠিকঠাক একটু শোনা একটু যাচ্ছে। স্যার যাচ্ছে না। পরিষ্কার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম আমরা যেটা দেখব, সেটা হচ্ছে শক্ত হাত আর নরম হাত। শক্ত হাত হলে কি হবে? মানুষটা দৃঢ়চেতা, তার মধ্যে একটা আত্মবিশ্বাস রয়েছে, আত্মপ্রত্যয় রয়েছে, কিন্তু এর হৃদয় কঠিন। মানুষটা রোমান্টিক নয়। এই মানুষের ভালোবাসা বোঝা যাবে না। প্রেম ভালোবাসার ক্ষেত্রে একদমই আহ কেমন যেন রুক্ষ সূক্ষ্ম এই মানুষগুলো। এদের গ্রহণ ক্ষমতা কম, পরিশ্রম করতে ভালোবাসে, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, কথাবার্তার ক্ষেত্রে কোনো জড়তা নেই, এবং এই মানুষগুলো চাকরি পছন্দ করে। তো হাত যাদের, অতিরিক্ত শক্ত হাত হলে আর্মি, পুলিশ, ড্রাইভার, এই টাইপের কাজকর্মে যায়। যত হাত বেশি শক্ত, তত বেশি ডিসিপ্লিন। যত হাত বেশি শক্ত এবং তার সঙ্গে একটু গরম, একটু উষ্ণ, তত হচ্ছে গিয়ে মুখ প্রবণতা বেশি। এই মানুষগুলো যাদের হাত শক্ত, তাদের মধ্যে রসবোধ কম এবং সরাসরি কথা বলতে পছন্দ করে। এই মানুষগুলোর পড়াশোনার ক্ষেত্রে বুদ্ধিমত্তার তুলনায় স্মৃতিশক্তিকে কাজে লাগায়। তাহলে হাত যাদের শক্ত, ওদের ক্ষেত্রে আমরা বলবো যে তুমি আর্টস পড়া বা এমন সাবজেক্ট পড়া তোমার জন্য বেটার, যে সাবজেক্টে মুখস্থ বিদ্যাটা বেশি লাগবে। এরা গণিতের থেকে বায়োলজি বেশি পছন্দ করবে, আবার বায়োলজির থেকে ইতিহাস বেশি পছন্দ করবে। এরা হচ্ছে গিয়ে স্ট্রেট ফরওয়ার্ড টাইপের মানুষ। এরপরে হচ্ছে নরম ভাব। যত নরম মানুষটাও, তত নরম, তত সেন্সিটিভ, তত সেন্টিমেন্টাল, তত দুঃখী,
চিচকা দেবে। এই মানুষগুলো, নরম হাতের মানুষগুলো খুব রোমান্টিক, স্বপ্ন দেখতে পছন্দ করে এবং কল্পনা প্রবণ, প্রচুর গল্প গুছিয়ে নেবে, এই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে এই সমস্ত। এরা সাধারণত একটু বিশ্রাম বিলাসী, এই ওয়ার্ডটা মাথায় নিতে হবে, বিশ্রাম বিলাসী। বেশ ভালো বিছানায় শোবে, একটু হেলে শুয়ে থাকবে, টিভি দেখবে, পাটা উঁচুতে রাখতে হবে, মানে সোফায় বসে টিভি দেখবে কিন্তু পা রাখার জন্য একটা চেয়ার চাই। এরা হচ্ছে বিশ্রাম ব্যাপারটাকে খুব এনজয় করতে পছন্দ করে। এরা মানসিক পরিশ্রমী, এরা শিল্প সাহিত্যের ব্যাপারটাকে ভীষণ ভালো বোঝে। এই মানুষগুলোর প্রেজেন্টেশন খুব গুরুত্বপূর্ণ। এরা রোমান্টিক, ইমোশনাল, এবং এরা ভালোবাসার ক্ষেত্রে ভীষণ কেয়ারিং। কিন্তু এরা দায়িত্ব নিতে গেলে কিন্তু পিছিয়ে আসে। যে দায়িত্ব, যে সাহসিকতা শক্ত হাতের মানুষ দেখাতে পারবে, সেই দায়িত্ব, সেই সাহসিকতা নরম হাতের মানুষ দেখাতে পারবে না। আবার শক্ত হাতের মানুষের হাতের লেখা এবড়ো খেবড়ো হলেও নরম হাতের মানুষের হাতের লেখা কিন্তু সাধারণত সুন্দর হতে দেখতে পাওয়া যাবে। যত হাত বেশি শক্ত, ওই মানুষটা শারীরিক এবং মানসিক দিক থেকে তত বেশি ঘাত সহ। মানে তার দুঃখ পেয়েছে, দুষ্টর এই দিব্যি হাসছে, মার পড়েছে, পড়েছে পড়েছে, তুমি আবার সুযোগ পেলে মারবো, এরকম মেন্টালিটি নিয়ে চললো। হুম, উত্থান পতনে বিরাট সে কোন রকম কষ্ট পাচ্ছে না। এর সঙ্গে সঙ্গে আমরা বলবো খসখসে মসৃণ। এটা হাতে হাত দিলেই বুঝতে পারবে। খসখসে মানুষগুলোর মধ্যে রসবোধ কম, ব্যবহার উগ্র, মঙ্গলের প্রভাব বেশি, এবং খসখসে মানে হচ্ছে লাইফে সাকসেস এটাও কিন্তু অনেকটাই কম। কিন্তু কঠিন বাস্তবকে মেনে নিতে পারে, লড়াই করতে পারে। এরাও হচ্ছে গিয়ে ঘাতসহ। এইখানে মসৃণ হাতের যারা মানুষ হন, তারা কিন্তু অনেক বেশি নরম প্রকৃতির। এবং এই মানুষগুলোর মধ্যে যদি অতি মসৃণ হাত হয়ে যায়, সেই ক্ষেত্রে কিছু করার আগ্রহ থাকে না, এটা ভীষণ অলস হয়ে পড়ে। এবং এই মানুষগুলো নির্ভরশীল হতে ভালোবাসে। তাই খসখসে এবং মসৃণের মাঝামাঝি একটা হওয়াই বেটার। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা হচ্ছে হাতের বর্ণ, কালার অফ পাম, হাতের রং। তাহলে হাতের রঙের মধ্যে সাধারণত আমরা 4-5 রকম হাত দেখতে পাই। এবার সবচেয়ে সুন্দর হাত হচ্ছে গোলাপি হাত। বেশ গোলাপি গোলাপি সুন্দর হাতটা হবে। হাত মানুষটা ফর্সা হোক কালো হোক, কালো মানুষও গোলাপি হাত যুক্ত হতে পারেন, আবার ফর্সা মানুষও গোলাপি হাত যুক্ত হতে পারেন। কালো মানুষের গোলাপি হাত কেমন হয় আর ফর্সা মানুষের গোলাপি হাত কেমন হয়, এটা কিন্তু আপনাকে 20টা হাত মানে 20টা হাত দেখবার পরে বুঝতে পারা যাবে যে এই হাতটা গোলাপি না লাল। এইটা কিন্তু আপনাকে শিখতে হবে হাত দেখে। মানুষটার হাত যখন আপনার হাতে আসবে, তো তখন আপনি বুঝতে পারবেন যে এই মানুষটার হাত গোলাপি না লাল। এখন যারা আমাদের ক্লাস করছি আমরা, আমাদের হাত হচ্ছে কি সাদা ও গোলাপির মাঝখানে, আপনারা হাত দেখে নিতে পারেন। বেশিরভাগ মানুষের হাতের রং হচ্ছে কি হালকা গোলাপি ফ্যাকাশে, অতিরিক্ত গোলাপি নয়। ধর আমাদের মধ্যে ওই বৃহস্পতি শুক্র মঙ্গল এসবের মিলিত প্রভাব আছে, আর বৃহস্পতির প্রভাব যেই বাড়বে হাতটা একটু সাদাটে হয়ে যাবে। ওই প্রভাবটা থাকলেই আপনারা এখানে বসে থাকতে পারবেন, আদারওয়াইজ থাকতে পারবেন না। এর মধ্যে যারা বিজনেস করেন, এই আমরা যারা বসে আছি, যারা ব্যবসা করেন, তাদের হাতের গোলাপটা একটু বেশি গোলাপির দিকে, ওদের হাতটা হচ্ছে কি একটু বেশি গোলাপির দিকে। আবার যেটা অংশুমান বাবুকে দেখে মনে হচ্ছে হাতটা একটু বেশি গোলাপির দিকে যাওয়া উচিত। আর সৌভিকের বয়স কম, একটু থাকরাই প্রকৃতির মানুষ, ওর জন্য ওর হাতটা একটু গোলাপি বা রেডিশের দিকে যাওয়া উচিত। আচ্ছা, এটা হচ্ছে শুক্রের প্রভাব। এরা ক্রিয়েটিভ, ভীষণ ক্রিয়েটিভ, সবচেয়ে ভালো গোলাপি রঙের হাত হচ্ছে সবচেয়ে ভালো। এরা হচ্ছে ব্যালেন্সড। এদের মধ্যে মঙ্গল বৃহস্পতি এদের একটা ব্যালেন্স দেখতে পাওয়া যায়। এবং এরা পরিবর্তনে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। আজকে টাকা আছে, কালকে টাকা নেই, অনেক কোনো চিন্তা নেই, সেম। আজকে টাকা নেই, যেরকম আছে মানুষটা, কালকে টাকা আছে সেরকম আছে মানুষটা। আবার পরশু টাকা নেই, ঠিক সেরকম মানুষটা আছে, কোনো প্রবলেম নেই। যা প্রবলেম আছে তো করবার দম এই মানুষটার মধ্যে আছে। ঘাবড়ায়ও না, ভয়ও পায় না, জানে যে আমি যেটা করছি
সেটা ঠিক না, এই কাজটা কমপ্লিট করব আমি, এই কাজটা কমপ্লিট করে এইটা ঘটবে। লোন নিয়ে কখনো কখনো এরা কাজকর্ম করে, কিন্তু কখনোই এদের লোন আনলিমিটেড থাকে না। এরা ম্যানেজমেন্টে একদম স্পেশালিস্ট। কিভাবে করব, কি করব, কোন খাতে কতটা খরচা করব, কে এলে কি কথা বলবো, কোন মানুষটার সঙ্গে কতটা কথা বলবো, এইটা এরা বোঝে। মানে এদের ম্যানেজমেন্টের দক্ষতা থাকে। সাধারণত মিতভাষী, কথাবার্তা বিরাট বলতে পছন্দ করেন, কিন্তু এদের কথাবার্তার মধ্যে জোর আছে, লজিক, এই ওয়ার্ডটা এরা পছন্দ করে। ভীষণ ভালো প্রেমিক, কিন্তু প্রেমের ক্ষেত্রে এদের সঙ্গে কারোর কম্পিটিশন হবে না, একদম চ্যাম্পিয়ন। এরা শিল্প সাহিত্য এগুলোকে ভালো বোঝে। এদের ব্রেন খুব শার্প। ব্রেন খুব শার্প কেন? এদের এই যে পিঙ্ক কালার, কালারটা কোত্থেকে আসে? রক্ত থেকে। এদের শরীরে ব্লাড সার্কুলেশনে পারফেকশন আছে। মানে শরীরে শক্তি, বুদ্ধি, ব্রেনে ব্লাড ফ্লো একদম হিসেব করে মাপা আছে। আসলে এদের ব্রেন, বডি, স্ট্রেংথ, মাইন্ড সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স আছে। ফলে এরা ডিসিশন নিতে গিয়ে ঘাবড়ায় না। সাহস আছে, অতিরিক্ত নয়, অপ্রয়োজনীয় নয়। যে মারামারি হচ্ছে, বিশাল সবাই সবাইকে মারছে, খুনোখুনি হচ্ছে, সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম না, একদম যাবে না। কিন্তু যেখানে কেউ একজন বিপদে পড়েছে, ওকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়বে। মানে এর মধ্যে একটা অ্যানালাইটিক্যাল পাওয়ার আছে। এই মানুষটা হচ্ছে জাজমেন্টাল। এ ভাবতে পারে, বুঝতে পারে, শিখতে পারে, আইডেন্টিফাই করতে পারে, জাজমেন্ট করতে পারে। আকর্ষণে শক্তি রয়েছে। এরা বিজ্ঞান মনস্ক। বিজ্ঞান পড়ুক বা না পড়ুক, এরা হচ্ছে গিয়ে বিজ্ঞান মনস্ক। হাবি যাবি বলবো, শুনে নেবে, বেড়ে নেবে না। আমি যদি বলি যে আমার পাশে প্রেত বসে আছে, সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, কই প্রেতের ছবি দেখো। এদের মধ্যে ডেডিকেশন আছে। এরা মানুষকে ভালোবাসে, এরা মানুষের প্রতি অনুরক্ত হয়, সব হয়, কিন্তু তার জন্য একটা ভ্যালিড রিজন চাই। এরা অকারণ কাজ করে না। মানে কোনো উদ্দেশ্য নেই, খেটে যাচ্ছি, উদ্দেশ্য নেই করে যাচ্ছি, এই সমস্ত এদের জীবনে একদম নেই। অত্যন্ত বাস্তববাদী। যে কাজ করব তার পরিকল্পনা থাকবে, সেই পরিকল্পনার ডিউরেশন থাকবে। এখন জ্যোতিষ চর্চা করছি, বছর পরে চেম্বার করব, এইভাবে ক্লায়েন্ট আসবে, প্রতিদিন দুটো ক্লায়েন্ট দেখবো, 1,000 টাকা ফিজ, ডেলি 2,000 টাকা ইনকাম, মাসে 4টে রেমিডি বেচবো, 10,000 টাকা করে প্রফিট, 40,000, 60,000, 1,00,000 টাকা আমার ইনকাম। এই হচ্ছে কি আমার লাইফ। এর কোনো পরিবর্তন হবে না। যদি ওই 1 বছর পরে চেম্বার খুলতে গিয়ে দেখে যে ঠিকঠাক হচ্ছে না, সঙ্গে সঙ্গে কিছু একটা সাইড প্রফেশন বানিয়ে কিছু একটা ব্যবস্থা করে ওই আর্নিংটা করে। এই যে ডায়নামিক বিহেভিয়ার, এটা হচ্ছে গোলাপি হাতের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো একটু বেড়ে বেড়ে যাবে কখন? যখন হাতটা লাল হবে, মাথাটা গরম হয়ে যাবে, তো সঞ্চালন বেশি, ওর জলদি ডিসিশন, ধীর করে রেগে যাচ্ছে, চট করে বুদ্ধি, চট করে ডিসিশন, সব ঘেটে গেল। গায়ে প্রচুর জোর, সমস্ত কিছু মাথার থেকে হাত দিয়ে করতে ভালোবাসে। প্রচুর সাহস, খেলাধুলার ক্ষেত্রে অত্যন্ত সুপটু, এবং প্রচুর পরিশ্রম করতে পারে। এদের মধ্যে কামনা বাসনা বেশি, কিন্তু রোমান্টিকতা, ব্যালেন্স নেই। এরা হচ্ছে গিয়ে আহ, যখনই যৌন সম্পর্কের দিকে গেল, তখনই উগ্রতা। গোলাপি হাত ভীষণ ব্যালেন্স, পার্টনার হ্যাপি। লাল হাত পার্টনার বললো, ওরে বাবা কার পাল্লায় পড়েছি। লাল হাতের মানুষরা, এরা হচ্ছে গিয়ে ভীষণ ভীষণ ডেডিকেটেড। এই জন্য এরা পুলিশ আর্মিতে ভীষণ ভালো কাজ করতে পারে। আর্মিতে এদের ডেডিকেশন মারাত্মক। একবার ওই দমদম পুতুলের মতন বলা দিল, যাও যুদ্ধ করে এসো, 4টে খুন করে আসবে, 4টে খুন করেই আসবে। এই যে ডেডিকেশন, এটা গোলাপি হাত এই লেভেলে দিতে পারবে না। বস বলে দিয়েছে সব করব, কিন্তু তার আগে একটা লজিক চাই। গোলাপি হাতের লজিক চাই, লাল হাতের অর্ডার চাই। লাল হাতকে অর্ডার দিলে লাল হাত ছুটবে, করেই আসবে, কোনো এদিক ওদিক নেই। আপনাকে মানে, তার মানে আপনাকে মানে, আপনি good, তার মানে আপনি good। তো লজিক দরকার নেই। আপনাকে ভগবান মেনে নিচ্ছে, কোনো কথা হবে না, আপনি ভগবান সারা জীবন। মারাত্মক ভালোবাসে খেতে, এবং মশলাদার ঝাল মশলা খেতে ভালোবাসে। সহজ সরল, চোখ বন্ধ করে ভরসা করতে পারবে। গোলাপি হাতকে ভরসা করা যায়, কিন্তু গোলাপি হাতের থেকে লাল হাত হচ্ছে অনেক বেশি ভরসা। একটা কথা আছে না যে ইন্দা বদমাস তাদেরও কিছু নীতি আছে, তো লাল হাতেরও এই নীতি আছে, ওরা এদিক ওদিক করবে না। এরা হচ্ছে গিয়ে রেগে গেলে এদের কোনো মাথার ঠিক নেই।
আর এদের কথার দাম কিন্তু মারাত্মক। এদের কথার কোনো এদিক ওদিক হবে না, কথা একবার দিয়ে দিয়েছে, জওয়ান দে দিয়া তো জান চলে যায়, জওয়ান নেই যায়, এইরকম মেন্টালিটি। এইটা হচ্ছে লাল হাত। এবং এরা প্রচন্ড পরিশ্রমী। খেলাধুলার ক্ষেত্রে যারা খেলাধুলা করে স্পোর্টসম্যান, তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই একটু লালচে হাত দেখতে পাই। আর আরেকটি বিষয় হচ্ছে, এই মানুষগুলো এদের কোনো বুদ্ধিমত্তাপূর্ণ কাজের ক্ষেত্রে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এদেরকে উপর ভরসা করলে আপনি বিপদে পড়বেন। এরা আমাদের অ্যাস্ট্রোলজারদের খুব ভালো ক্লায়েন্ট। এরা কিন্তু কমপ্লিট ডিপেন্ডেন্স দেখতে পাওয়া যায়। ওরা অত কিছু ভাবনা চিন্তা করবে না, আপনাকে ভরসা করলো, বিশ্বাস করলো, ব্যাস আপনার কাছেই থাকবে, আপনার থেকে রেমেডি নেবে। এরপরে হচ্ছে গিয়ে একটু লুকিয়ে হাত, হলুদ হাত। হলুদ হাত মানেই দুটো হতে পারে। একটা হচ্ছে দুপুরবেলা মাংস খেয়ে এসছে, অথবা হাতটা সত্যি সত্যি লিভার খেয়েছে। মানে এই মানুষটার মধ্যে প্রভাব বেশি হয়ে গেছে, এই মানুষটার লিভার ভালো কাজ করছে না। আর আরেকটা যেটা বললাম, দুপুরবেলা ভালো মন্দ খেয়ে এসছে, হাতটা মশলায় হলুদ হয়ে গেছে। স্যার কি কোন হাত নিয়ে কথা বলছেন? শোনা গেল না ঠিক করে। হলুদ এই বর্ণের হাত, লাস্ট যে হাত, যে টাইপ অফ হলদে, হাত নিয়ে কথা বলছেন সেটা শোনা গেল না। ইয়েলো ইয়েলো, পিত পিত, হলুদ হাত, ওকে। একটু ফ্যাকাশে টাইপের হচ্ছে। হ্যাঁ। এই মানুষগুলো যাদের হলুদ হাত, এরা কিন্তু ভরসা করবে না। এদের মনের মধ্যে বিরাট সন্দেহ। এরা প্রচুর অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, প্রচুর ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু এদের মনের মধ্যে কনফিডেন্স নেই। এরা বিজ্ঞান মনস্ক। এরাও কিন্তু লজিক ভীষণ ভালোবাসে, কিন্তু লজিকের বাইরেও কিছু চাই। এরা বুঝে গেছে যে বয়স পার হয়ে গেছে, চাকরি আর পাবো না, কিন্তু তাতেও চাকরি কি আর পাবো না, এই কনফিউশন এদের মধ্যে রয়েছে। কোনো কোনো সময় এই হাত, হলুদ হাত, এখানে যদি আমরা দেখতে পাই একটু শক্ত, একটু খসখসে, তাহলে এই মানুষগুলোর মধ্যে কোষ্ঠকাঠিন্যের প্রবণতা বাড়ে। হলুদ হাত যদি শক্ত হয় এবং খসখসে হয়, সেই মানুষদের থেকে সাবধান থাকতে হবে। এরা কিন্তু সাহসী এবং প্রতারণা করতে পারে। এই মানুষগুলোকে পুরোপুরি আর ভরসা করা যাচ্ছে না। হলুদ হাত সাধারণত এদের পেটে জ্বালা, অ্যাসিডিটি, এই সমস্ত প্রবলেম দেখতে পাওয়াই যায়। হলুদ হাত যুক্ত মানুষ, তার যদি হাতটা একটু ভেজা ভেজা টাইপের হয়, তাহলে হরমোনাল প্রবলেম হবেই, বাচ্চা হওয়া মুশকিল হতে পারে। এই হলুদ হাতযুক্ত মানুষের হাত যদি খসখসে আর একটু ভেজা ভেজা টাইপের হয়, তাহলে হচ্ছে গিয়ে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা, হরমোনাল ইস্যু। ভয়ঙ্কর টাইপের মানসিক রোগ থাকতে পারে, ওই সেই বাইপোলার ডিসঅর্ডার, ডুয়াল পার্সোনালিটি, নিজেই জানে না কি করে যাচ্ছে, ঘুমের মধ্যে কিছু কিছু কাণ্ড করে বেড়াচ্ছে, জানেই না নিজে। আর এই হলুদ হাতি যদি খুব নরম টাইপের হয়, তাহলে হচ্ছে গিয়ে ইন্টারভিউতে যাচ্ছে ট্রেনে করে, ট্রেনটা ধরতে হবে, ধরতে গেলে পেটটা কেমন একটু করছে, বাড়িতে একবার যাই। আবার বাড়িতে গিয়ে ঘর থেকে বেরিয়ে এলো, আবার পেটটা যেন করছে, চলে গেল ইন্টারভিউ। মানে আমাশা রুগী। যদি হলুদ হাত নরম প্রকৃতির হয়, পাতলা টাইপের হয়, সেই ক্ষেত্রে পেটের সমস্যার কারণে জীবনের বহু সুযোগ থেকে সে বঞ্চিত। হলুদ হাত মানে মোটামুটি শরীরে পিত্ত প্রভাব বেশি, তাকে ধরে নিতে হবে। হলুদ হাতের মধ্যে আপনারা যদি বেগুনি লেন্স দেখতে পান, হলুদ হাতের মধ্যে এই এই সমস্ত জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্যে যদি বেগুনি রেখা দেখতে পাওয়া যায়, আর শিরাগুলো খুব প্রমিনেন্ট হয়ে যায়। পরবর্তীকালে আপনারা দেখবেন, যখন আপনারা হাত দেখবেন, হাতের ওই শিরাগুলো না বিভিন্ন রকম চিহ্ন তৈরি করে। তো রিসেন্টলি আমি এক ভদ্র মহিলার হাত দেখেছি, তার এই জায়গাটাতে একটা চিহ্ন রয়েছে, মনে হচ্ছে একটা সাপ কুণ্ডলীকৃত অবস্থায় রয়েছে, এবং ভদ্রমহিলার উপরে ভয়ঙ্কর ম্যাজিক করা হয়েছে। তো ভদ্রমহিলা কিছুই খেতে পারেন না, এবং কোনো রোগ ধরা পড়েনি। তিনি ভেলোর টেলোর দিকে প্রচুর ট্রিটমেন্ট করে এসেছেন, এবং 4 মাসে ওনার ওজন 30 কেজি কমে গেছে। মানে মৃত্যুর কাছাকাছি অবস্থায় চলে যাচ্ছেন উনি। তো
এরকম যদি থাকে সেই ক্ষেত্রে প্রচন্ড মানসিক সমস্যা হতে পারে, ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদি থাকতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কি হতে পারে, সেটা হচ্ছে ম্যাজিক, নেগেটিভ এনার্জি, এগুলোর ইম্প্যাক্ট তৈরি হতে পারে। এরপরে আমরা যে হাতটা করব সেটা হচ্ছে কালো হাত। মানে এটা হচ্ছে আমার হাতের সঙ্গে কম্পেয়ার, আমার হাত হচ্ছে কালো হাত। কালো হাত যুক্ত মানুষরা বলে না, ওই কালো হাত, ষড়যন্ত্রকারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, তো সেই হচ্ছে গিয়ে কালো হাত। তো এই মানুষগুলো জেদি, এবং এই মানুষগুলোর জীবনে দুঃখ দুর্দশার অভাব নেই, কষ্টের অভাব নেই। এবার আমাকে দেখা যাচ্ছে, আমার ছবিটা দেখা যাচ্ছে, আমার হাতটা, এই যে জায়গাটা দেখুন, এই জায়গাটা আমার হাতে স্মুথ, এই যে স্মুথ, এই জায়গাটা যদি এরকম টাইপের হয়, এরকম টাইপের বেরিয়ে আসে, এবং হাত যদি কালো হয়, সেই ক্ষেত্রে সারা জীবন খেটেই যেতে হবে, খেটেই যেতে হবে, সেই মানুষ উঠতে পারবে না। মানে দুর্দশা, দুঃখ, সেই দুঃখ দুর্দশার শেষ থাকবে না, স্ট্রাগল 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 স্ট্রাগল। মানে কোটি টাকা লটারি পেয়ে 6 মাসে বিকিরি, এরকম লোক আমি দেখেছি। মানে কোটি টাকা পাওয়ার আগে যা অবস্থা ছিল, 6 মাস পরে তার থেকে মারাত্মক খারাপ অবস্থা। একদম কোটি টাকা লটারি পাওয়া। হুম। তো সেই লোকের হাত হচ্ছে গিয়ে এরকম হবে, মানে ভগবান এসে ঢেলে দিলেও তার কিছু হবে না। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের এই কালো হাত। কালো হাতও নেগেটিভ এনার্জি, ডিপ্রেশন, ঠান্ডা লাগা, অ্যাজমা, এই ধরনের সমস্যাকে ইন্ডিকেট করে। এই মানুষগুলো কোনো কোনো সময় খুব সরল হয়, মানে কিছুই বোঝে না। আবার কোনো কোনো সময় প্যাচালো মনযুক্ত হয়ে থাকে। সাধারণত জেদি, বাগী প্রকৃতির হয়, এবং এদের জীবনে একটা স্যাড ফ্যাক্টর থাকে। এরা কোনো না কোনো একটা বিষয়ে প্রচন্ড দুঃখিত হয়ে থাকে, মনের মধ্যে একটা ভীষণ বেদনার জায়গা। আমার মতন এরকম, মানে যে সবসময় হ্যাপি পার্সন এরকম নয়, সুখেও হ্যাপি, দুঃখেও হ্যাপি। এই এই মেন্টালিটি কালো হাতের মানুষদের ক্ষেত্রে পাবেন। হাতটা যদি কালচে হয়ে যায়, সে সুখেও দুঃখী, দুঃখেও দুঃখী, তার দুঃখের শেষ নেই। আর এই মানুষগুলো কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় প্রচন্ড কৃপণ, কিন্তু একটি টাকাও ভোগ করতে পারেন, তাটি অন্য লোক খেয়ে চলে যায়। বহু সময় কালো হাতযুক্ত মানুষের দেখতে পাওয়া গেছে নিজের বংশ, নিজের সন্তান তাও তার অর্থ ভোগ করতে পারে না, লোক ভোগ করে গেল। প্রচুর কৃপণ, কিচ্ছু খায়নি, একদম। হম। স্যার কিচ্ছু বলছি কালো হাতটা কি পুরো হাতের যে করতলটা সেই জায়গাটাই থাকবে, না শুধু এই আঙ্গুলের পাশটা যেটা বললেন ওইটুকু জায়গায় থাকবে এটা কালোটা? হচ্ছে গিয়ে হাত দেখতে দেখতে বুঝতে পারবেন, হাতটা হচ্ছে কালচে। হাত যেমন, এই আমার হাতটা দেখুন, এই হাতটা হচ্ছে গিয়ে পিঙ্ক বা একটু ইয়েলোইশ পিঙ্ক। তো এরকম নয়, হাতের মধ্যে ব্ল্যাকিশ স্পট চলে আসবে, কালচে কালচে ছোট, কিছু দেখলেই বুঝতে পারবেন। স্যার বলছিলাম যে সাউথ ইন্ডিয়ান যারা থাকেন তাদের হাতটা তো অনেকটা কালো দেখা যায়, করতলটা। তার প্রথম দেখলে হবে না, আমি প্রথমে কি বলেছি, কালো মানুষের কালো হাত এবং সাদা মানুষের কালো হাত, এইটা আপনাকে চিনতে হবে। যে না, মানুষটা পামটা কালো, কিন্তু ওদের সাদাই থাকে। আচ্ছা আমি যখন কথা বলবো তখন কিন্তু মাঝখানে কথা বলা যাবে না। ওকে স্যার, সরি সরি, সব প্রশ্ন মিস্টেক। থাকতে পারে, তাহলে লিখে দিতে হবে। কালো মানুষের কালো হাত হবে, কিন্তু তার মধ্যে হাতটা কালচে কিনা, এইটা আমাদের প্র্যাকটিস না করলে দেখতে পাবো, বুঝতে পারবো। কালো মানুষের হাত তো কালোই হবে, সাদা মানুষের হাত সাদা হবে, কিন্তু সেইটার মধ্যেও কালচে শেড আসবে। বুঝতে পারলাম, এটা দেখতে দেখতে বোঝা যাবে। যেমন একটা নিগ্রোর হাতের যে কালার হবে, নিগ্রোর পিঙ্ক হাত আর একটা হচ্ছে কি রাশিয়ানের পিঙ্ক হাত, দুটো একরকম হবে না। এই হাতগুলো যত আমরা ঘাঁটবো, তত আমরা বুঝে যাব কোনটা কালো হাত, কোনটা সাদা হাত। আচ্ছা, কালো হাতের মানুষগুলোর মধ্যে যদি হাতটাকে আমরা রিজিড এবং খসখসে দেখি, মানে খসখসে হাত এবং শক্ত, হলে কিন্তু সেই মানুষটা প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ, এবং সে প্রতিশোধ নিয়েই ছাড়বে, ওকে কেউ ক্ষতি করে ছাড়া পাবে না। সে যমরাজকেও ছাড়ে না। যমরাজ যদি তাকে ভুলভাল সময় নিয়ে নেয়, তাহলে সে যমরাজকেও সাইজ করবে ওখানে গিয়ে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের একটা বিশ্রী হাত, সেটা হচ্ছে নীল হাত।
নীল হাত হচ্ছে চেয়ে খারাপ হাতের মধ্যে। এই মানুষটার ইমিউনিটি সিস্টেম গেছে, এই মানুষটা প্রচন্ড হতাশাবাদী, এর মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে, প্রচন্ড দুঃখী মানুষ। এরা সংবহন সিস্টেম মানে হচ্ছে গিয়ে আহ সার্কুলেটরি সিস্টেম, রক্ত সংবহন তন্ত্রের রোগে এরা ভুগছে। এদের শরীরে দোষ এসছে, এদের ভয় বেশি, এদের ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট বেশি, এবং বাড়িতে যদি বাস্তু দোষ কিছু থাকে ওইটার আগে ধরবে, ওই লোকটার আগে প্রবলেম হবে। এবং সব সময় ডিপ্রেশন, সব সময় দুঃখ, সব সময় কষ্ট, নিজের প্রবলেম আপনাকে দিয়ে দেবে। এই লোক যদি এসছে আপনার কাছে, তাহলে আর একে যদি আপনি কিছু একটা ভালো কথা বলেছেন, তাহলে এই মানুষটা আপনার সঙ্গে সঙ্গেই চলতে থাকবে, এ আর আপনাকে ছাড়বে না। কিন্তু এর কোনো কিছুতে কাজ হবে, এই লোকটার জীবনে উন্নতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, এবং এ পুরো নেগেটিভ হয়ে বসে আছে। এদের নার্ভের প্রবলেমে গ্যারান্টি আছে, গাইনো প্রবলেম মহিলা হলে 100% গ্যারান্টি, চোখ বুজে বলে দেবেন একদম হবেই হবে, কেউ আটকাতে পারবেন হবে। সাধারণত এই মানুষগুলোর মধ্যে নেগেটিভিটি বেশি থাকে, এবং এদের লো সাকসেস রেট। প্রত্যেকটা মানুষের তো একটা সাকসেস রেট থাকে, এই মানুষগুলোর সাকসেস রেট লো। আর যত বুদ্ধি দেবেন, কিলো কিলো বুদ্ধি দিন, এ বলবে না আমার দ্বারা হবে না, আমি পারবো না, মনে হয় পারবো না, যদি মাথায় আকাশ ভেঙে পড়ে, এই সব নিয়ে এরা, এদের ভূতের ভয় মারাত্মক। এই মানুষগুলো স্বপ্ন দেখে প্রচন্ড, এবং রোমান্টিক, কিন্তু খুব দুর্বল রোমান্টিক, প্রেমের ক্ষেত্রে প্রচুর বলবে কিন্তু করার বেলায় কিছু নয়। আর এই মানুষগুলোর মধ্যে মানসিক রোগ হওয়ার প্রবণতা খুব বেশি। মানে এই মানুষগুলো বাড়ির লোকদেরকে অত্যাচার করে, বাড়ির যারা দুর্বল লোক তাদেরকে অত্যাচার করে, এবং এই মানুষগুলোর মধ্যে স্যাডিস্ট হওয়ার প্রবণতা খুব বেশি। এবং এরা হচ্ছে গিয়ে অন্যকে যন্ত্রণা দিয়ে নিজেরা হ্যাপি থাকতে পছন্দ করে। এই মানুষগুলো কিন্তু খুব বিপজ্জনক, এবং যদি আশেপাশের কোনো মানুষ দুর্বল হয়, তাহলে কিন্তু এরা তাদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। একটা ওয়ার্ড আছে, শক্তের ভক্ত নরমের জম। এই মানুষগুলো হচ্ছে এই টাইপের, এদেরকে পেলে কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে। এবং যদি ক্লোজ কোনো মানুষ এই ধরনের হাতযুক্ত হয়, তাদেরকে কিন্তু খুব যত্ন করে হ্যান্ডেল করতে হবে। এরা কিন্তু পাগল করে ছেড়ে দিতে পারবে আপনাকে, প্রেম টেম করার বেলা খুব সাবধান। এরপরে হচ্ছে একটা হাত, যেটা সাদাটে একটু ফ্যাকাশে, অ্যানিমিয়া হয়েছে, মন মেজাজ খারাপ, একটু খিটখিটে হয়ে গেছে, সাকসেস পাইনি, ক্রিয়েটিভিটি আছে, সাধারণত গোলাপি থেকেই সাদাটে হাত দেখতে পাওয়া যায়, ক্রিয়েটিভিটি আছে, কিন্তু পরিশ্রম করতে চায় না বা পারেও না। এরা খুব যে খাটাখাটনি পরিশ্রমের কাজ করতে পারবে একদমই নয়। আর রেগুলার কাজ করতে পারে, 3 দিন খাটবার পরে 2 দিন রেস্ট দিতে হবে, এ আর পারবো না, এবার একটু রেস্ট চাই চাই। এদের বন্ধু বান্ধব কম, আনন্দ টানন্দ এরা বিশেষ পায় না, একা থাকতে ভালোবাসে। কখনো কখনো গান টান করে, গান করে, বাজনা বাজায়, সবই করে, কিন্তু স্টেজ পারফরমেন্স করতে পছন্দ করে না। খেতে বেশি ভালোবাসে না, খেতে বেশি পারেও না। কিছু কিছু স্পেসিফিক জিনিসে এদের ভীষণ আসক্তি থাকে। আর এরা ভিডিও গেম, রিল, পরে ওই অনলাইন জিনিসপত্র, ওই সমস্ত এরা খুব পছন্দ করে। আর এই মানুষগুলো, এই যাদের হাত একটু সাদাটে টাইপের রয়েছে, এরা কখনো কখনো খুব সাজে, বাকি সময়টা একদম ক্যাজুয়াল থাকতে পছন্দ করে। ভাবনা চিন্তার গভীরতা আছে, অল্প বিস্তর রোমান্টিকও আছে, কিন্তু স্যাটিসফ্যাক্টরি প্রেমিক বা প্রেমিকা নয়। কিছু একটা খিটখিটে ভাব, কিছু একটা হঠাৎ মাথাটা গরম হয়ে গেল, হঠাৎ মুড সুইং করলো, এই সমস্ত এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা ভবিষ্যৎ নিয়ে বিশাল চিন্তিত, কিন্তু সেই চিন্তার নিরসন করবার বন্দোবস্ত নেই। এবার যেমন ধরুন, একজন ঠিক করলো যে আমি এলআইসি করে কোটিপতি হব। এবার প্রথমে তার স্যালারি হচ্ছে 12,000 টাকা, সে 1 কোটি টাকা এলআইসি করেছে, যে 1 কোটি টাকা আমার চাই। এলআইসির প্রিমিয়াম হচ্ছে 24,000 টাকা মাসে। এবার 12,000 টাকা স্যালারি, বাবার থেকে টাকা নিচ্ছে, এর থেকে টাকা নিচ্ছে, লাস্টে কিছুদিন দেওয়ার পরে সেই এলআইসি বন্ধ হয়ে গেছে। এই যে অবাস্তব চিন্তা, এইটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এরাও কিছুটা স্যাডিস্ট, তবে নীল হাতের মতো নয়। এরা বিপজ্জনক নয়,
তবে ভরসাযোগ্য বিরাট নয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সাধারণ হাতের বর্ণ। আর আপনাদের মধ্যে গোলাপি বা গোলাপি সাদাটে এরকমই দেখতে পাওয়া যাবে। তো গোলাপি হাত হচ্ছে সবচেয়ে ভালো হাত। এবার হাতের বর্ণ এই পর্যন্ত আমাদের মোটামুটি পড়া হলো। এর পরের দিন আমাদের ওই গল্প টল্পগুলো থাকবে না, আমরা টানা পড়বো। এবং পরে আমরা যেদিন ক্লাস পাবো এই দিনকে হচ্ছে গিয়ে পুরো হাতের রেখার আগে পর্যন্ত শেষ হবে। পরের দিন যেই মাত্র আমরা ক্লাস করব সেদিন কিন্তু প্রচুর পড়াশোনা হবে। তো সেটা হচ্ছে হাতের রেখা পর্যন্ত হবে। এবার আমরা 2 মিনিটের ব্রেক নেব। এবার এই 2 মিনিটের ব্রেকের পরে আমরা শুরু করব যেটা, সেটা হচ্ছে সংখ্যা। একদম বেসিক সংখ্যা তত্ত্ব, সেটা হচ্ছে গিয়ে আমরা শুরু করব। স্যার একটা কোশ্চেন করবো? হ্যাঁ, নিশ্চয়ই। বলছি হাতের রং কি চেঞ্জ হয় সময়ের সাথে? হ্যাঁ, রেগুলার চেঞ্জ হয়। এবং হাত দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠবার পরে। নিজের হাত এক্স্যাক্টলি কিরকম এটা ভোরবেলা ঘুম থেকে উঠবার পরে একটু ধুয়ে বা না ধুয়ে একটু জল নিয়ে হাতটা ঘষে নিয়ে যদি আমরা হাতটা দেখি তাহলে হচ্ছে কি, কিন্তু শুকিয়ে, মানে হাতে একটু জল নিয়ে হাতটা ঘষে নেবো, নিয়ে শুকিয়ে তারপরে যদি হাতটা দেখি তাহলে হচ্ছে কি একদম ঠিকঠাক হাতের কন্ডিশন বুঝতে পারবো। যেমন প্রচুর পরিশ্রম করলাম, এটা রেডিশ হয়ে যাবে। ঘেমে গেছি, এটা লালচে হয়ে যাবে। তো আমরা যখন ঘুমের সময় পুরো রিল্যাক্সড ওয়েতে থাকছি সেই সময় হচ্ছে গিয়ে হাতটাকে দেখা পারফেক্ট। তারপরে ঘুম থেকে উঠে না কোনো মানে কোনো ক্লায়েন্টের কি মানে এরকম হতে পারে যে সময়টা যখন খারাপ যাচ্ছে তখন একরকম হাতের রং হচ্ছে, আবার সময় ভালো আসছে তো হাতের রং চেঞ্জ হচ্ছে? একদম 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 একদম। ওটাই কিন্তু জিজ্ঞেস করছি। নীল হাত কালো হাত হবে না, আবার গোলাপি হাত কালো হাত হবে না। কিন্তু গোলাপি হাতের মধ্যে কালচে শেড চলে আসতে পারে। স্যার কিংবা আমি এটা গোলাপি বলবো। হাত খুব রোগে আছে, তাহলে সেটা সাদাটে হয়ে গেছে। হ্যাঁ, দীপিকা বলো। হ্যাঁ স্যার বলছি, কর্মের সঙ্গে কি রেখা চেঞ্জ হয়? অবশ্যই মানে হয়। ভালো কর্ম বা খারাপ কর্মের সঙ্গে যেমনি আহ, আমাদের ফলাফল, যেটা ম্যাডাম আগের দিন বলেছিলেন, তেমনি কি হাতের রেখাটাও কি চেঞ্জ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। সেটা স্যার মানে কেউ যদি কোনো খারাপ কর্ম করে বা ভালো কর্ম করে, সেটা কত মানে এই জন্মেই রেখাটা চেঞ্জ হবে না তার পরের জন্মে? পরের জন্মের খবর কি করে বলবো এখন? মানে এই জন্মেই চেঞ্জ হবে ওটা? হ্যাঁ, কিছু নতুন রেখা ওঠে, রেখা ফালি হয়ে যায়, রেখা মাঝখানে ফাঁকা হয়ে যায়। স্যার এই কারণটা কি? এই যে চেঞ্জ হচ্ছে ওই যে বা ধর্ম ফালি হচ্ছে। দশা পাল্টাচ্ছে, ঘটনা চেঞ্জ হবে। ও, যে একটা গ্রহের প্রভাবে। তিল ওঠে, তিল। হাতে কারোর তিল উঠেছে হঠাৎ করে, ঠিক, ঠিক আছে। পরিবর্তন ঠিক হয়। আছে স্যার একটা স্যার, কোয়েশ্চেন ঠিক ছিল। আছে। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। স্যার আহ, বলছি স্যার, আপনাদের এই ক্লাস যেটা হবে আপনারা কি কোনো পিডিএফ নোটস কিছু দেবেন নাকি এই যে ক্লাসে বলুন। যা লেখানো হবে? হ্যাঁ, কিন্তু যে পিডিএফ গুলো দেব সেইটা কিন্তু যেটা পড়াচ্ছি সেটার পরিপূরক। মানে পিডিএফ এ অভিজ্ঞতা নেই, পড়ানোতে অভিজ্ঞতাটা আছে। না না, মানে আমি জিজ্ঞেস করছি মানে কোনো কি স্টাডি হ্যাঁ, মেটেরিয়াল কিছু একদম দেবেন? একদম, অবশ্যই। আর স্যার আরেকটা আরেকটা মোটামুটি জিনিস। বলুন। হ্যাঁ বলছি স্যার, মানে আপনাদের এই আমি তো প্রথম দিনও ক্লাস করিনি, আর ইউটিউবে সেই লিঙ্ক গুলো আজকেই পেলাম। আর আপনারা কি কোনো বই সাজেস্ট করেছেন বা এখন কি কোনো বই সাজেস্ট করবেন পড়ার জন্য? 5 দিন যাক, হ্যাঁ। একটু 2 মাস যাক, 2 মাস, 2 মাস পর থেকে করুন। ওকে স্যার, আর বলছি লাস্ট একটা কোশ্চেন, এই বৃহৎ পরাশরী শাস্ত্র, এটা আমাকে একজন বলেছিলেন যে আহ, মানে স্টাডি করার জন্য, ক্লাসিক বই যেহেতু, তো সেটা কি এখন থেকে পড়া শুরু করবো না কদিন পর থেকে শুরু করতে পারি? প্রথম থেকে বুঝতে পারলে করা যায়, কিন্তু সহজে বোঝা যায় না, একটু ওয়েট করে যাওয়া শুরু করা যাবে, কোনো অসুবিধা নেই। বই পড়ায় কিসের মানা, বইয়ের মধ্যেই তো জ্ঞান আছে, প্রচুর বই পড়তে ওকে হবে। ওকে। এই দেখুন, দেখা যাচ্ছে হ্যাঁ শুধু এই স্যার, হ্যাঁ বই, হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। বই বেষ্টিত হয়ে বসে আছি।
এছাড়াও দু তিনটে ড্রয়ার ভর্তি খাতা। স্যার এটা তা আপনার আপনাদের চেম্বার? এটা আমার চেম্বার। স্যার যদি কিছু স্টার্টিং এ বই সাজেস্ট যদি কিছু করে দেন তাহলে ভালো হয় স্যার, আর কিছু বা যেগুলো ধরুন আমি হচ্ছে গিয়ে আহ পরীক্ষার হলে গার্ড দিয়েছি। তো সেই সময় গার্ড দিতে দিতে ছোট কাগজে ছাত্ররা যেমন চিরকুট নিয়ে এসছে, আমিও চিরকুট বানিয়েছি। এরকম চিরকুট দেখা যাচ্ছে, সবই অ্যাস্ট্রোলজির নোট। এদিকটা একরকম ভাবে লেখা, এদিকটা আরেক রকম ভাবে লেখা, এদিকটা আরেক রকম ভাবে লেখা, এদিকটা আরেক রকম ভাবে লেখা। কোনো সোজা উল্টো নেই, এক একটা সাইডে এক একটা পার্ট লেখা রয়েছে। তো এইভাবে আমাদের চলতে থাকবে। স্যার সেই আমি ইউটিউবে আপনার পিছনের গণেশ ঠাকুর দেখেছি। এখানে আমি পড়াই, এখানেই পড়াই, এটাই চেম্বার। কোনো একটা চেম্বার আছে। এগুলো তো আস্তে আস্তে আপনা আপন তৈরি হবে, সব বুঝতে পারবেন, জানতে পারবেন। স্যার আমার একটা কথা ছিল। গেছিলাম চেম্বারে স্যার আমার একটা কোশ্চেন আছে। একজন একজন করে। শোভা বলুন। হ্যাঁ, আমি বলছি যে এই যে হস্তরেখাটা, এইটা তো আজকে অনলাইনে হলো, তো এটা কি হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি এটা কি আমরা মানে প্র্যাকটিক্যাল কি হবে নাকি অনলাইনেই হবে? হবে। হ্যাঁ, কেন হাতের রেখাগুলো একটু প্র্যাকটিক্যালি দেখালে একটু আরো ভালো হতো। প্র্যাকটিক্যাল হবে। ঠিক ঠিক আছে। স্যার স্যার, আমি বলছিলাম যে হাতের রেখা মাঝখান থেকে উঠে যাচ্ছে একটা রেখা, তো এটাও কি এই কারণে হচ্ছে, কর্মের জন্য উঠে যাচ্ছে? কর্মের জন্য সামনে কিছু সেই রেখা ইন্ডিকেটেড ইস্যু তৈরি হতে পারে, কিছু ডিস্টারবেন্সেস তৈরি হতে পারে, বা কিছু ভালো কিছু হতে পারে। ফ্যাকাশে হয়ে গেছে? ফ্যাকাশে হয়ে যাওয়া মানে হচ্ছে কি, জেনারেলি কোনো রেখা, যে কোনো রেখা, প্রমিনেন্ট রেখা যদি ফ্যাকাশে হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে শারীরিক দুর্বলতা আসছে, কনফিডেন্স কমছে। আহ ওই যে, বুঝতে পেরেছি। আচ্ছা, অংশমান বলুন। স্যার এমনি বললাম যে আমি যেই চেম্বারে গেছিলাম আপনার সাথে দেখা হয়নি, আপনি ফোন করে গেছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের ওয়ার্কশপ হবে, আমাদের বিভিন্ন জিনিসপত্র হবে। আমরা চেষ্টা করব এইটুকু সময়ের মধ্যে, সময় তো অল্প, 2 বছর, আমরা যতটা সম্ভব ম্যাক্সিমাম শেখানোর চেষ্টা করব, যতটুকু স্যার জানি। আপনার চেম্বার কলকাতার কোথায়? দমদম ক্যান্টনমেন্ট আর কালীঘাট। আচ্ছা, এইসব কথা আচ্ছা, আমরা পরে বলবো হোয়াটসঅ্যাপে। এবার বলুন, ক্লাস করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। দারুণ স্যার। নতুন কিছু পাওয়া স্যার যাচ্ছে আমরা জানতে আগে? স্যার মানে একটা কথা খুবই ভেলো ছিলাম, সেটাই সিনেমাটা দেখা শুরু করেছি এবার। সবই নতুন স্যার, সবই মোটামুটি নতুন, মানে সবই জানতাম, কিছু এত 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 গভীর ভাবে জানতাম না। হম। খুব ভালো লাগছে আর খুব ইন্টারেস্টিং লাগছে, মানে জানতে আরো ভালো লাগছে। আগের দিন সোনালী ম্যামের ক্লাসও খুব ভালো লেগেছে, আমি সেদিন ফার্স্ট টাইম ক্লাস করেছি। আজকে আপনার ক্লাস আমি একটু ভয় পাচ্ছিলাম, তারপর আপনার ক্লাস করে দেখলাম আপনি তো ভীষণ ডাউন টু আর্থ। খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, খুব ফ্রেন্ডলি। থ্যাংক ইউ। তো যাই হোক, এবার আমরা হচ্ছে গিয়ে একটু সংখ্যা নিয়ে পড়াশোনা করি। বেশি কিছু আমরা পড়তে পারবো না আজকে, অল্প একটু সময় আছে আমাদের। তো আমরা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, সেই সংখ্যাগুলোকে একটু জানি। তো প্রথম হচ্ছে এক। এক মানে ফার্স্ট বয়। একের অধিপতি তিনি হচ্ছেন সূর্যদেব। তিনি হচ্ছেন নেতা। তার মধ্যে একটা ব্যাপার আছে, অথরিটি, লিডারশিপ। তারপরে হচ্ছে 2, ফার্স্ট হতে চায় কিন্তু পায় না। সবসময় মনের মধ্যে একটা দুঃখ যে ফার্স্ট বয়টা না হলেই আমি ফার্স্ট হতে পারতাম। তাহলে এই 2 হচ্ছে চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত। এর মধ্যে রয়েছে ইমোশন, এর মধ্যে রয়েছে সেন্সেশন, এর মধ্যে রয়েছে সবাইকে নিয়ে চলার প্রবণতা, এর মধ্যে রয়েছে সবাইকে ভালোবাসার প্রবণতা। ক্রিয়েটিভিটি মারাত্মক মাত্রায়। জল তত্ত্বের প্রভাব রয়েছে। 2 সংখ্যার মধ্যে একটা জিনিস রয়েছে, সে সবাইকে আপন করে নিতে পারে। যেমন করে আমরা হচ্ছে গিয়ে বাড়ির যত আবর্জনা পুকুরে গিয়ে ফেলে দিয়ে আসি জলের মধ্যে, 2 সংখ্যার মধ্যে এটা রয়েছে। 2 সংখ্যা সবকিছুকে আপন করে নিতে পারে।
দুঃখ পেলেও বলতে টলতে চায় না, গান টান ভালো করে। বিভিন্ন ধরনের গোপন বিদ্যায় পারদর্শিতা, এটা দুয়ের মধ্যে দেখতে পাওয়া যায়, লুকিয়ে থাকে কিন্তু এরা প্রকাশ করে না। ভীষণ দেখতে সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ। একের মধ্যে যে রুক্ষতা রয়েছে, একের মধ্যে যে রাজকীয় ব্যাপার রয়েছে, সেটা দুইয়ের মধ্যে নেই একদম। এবং একের মধ্যে যে অ্যাগ্রেসিভনেস রয়েছে, দুয়ের মধ্যে সেটাও নেই, খুব সফট। কিন্তু একটা দুঃখ, আমি তো ফার্স্ট হতে পারলাম না, এই দুঃখ হুম। দুয়ের মধ্যে আছে। এরপরে তিন, তিন হচ্ছে গিয়ে ওরা হোক না ফার্স্ট সেকেন্ড, তুমি থার্ডই ঠিক আছে, বৃহস্পতি। তিনি সবসময় গুরুগম্ভীর একটা ব্যাপার, একটা সিস্টেম ফলো করতে তিনি পছন্দ করেন। তিন সংখ্যা যাদের আসবে, জন্ম সংখ্যা বা বার্থ নাম্বার হোক, ডেস্টিনি নাম্বার হোক, যাই হোক না কেন, তিন সংখ্যা যখন আসবে, তিনি সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন এবং সবাইকে সৎ উপদেশ দেওয়া, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। ফিউচার প্ল্যানিং মারাত্মক, জেনারেশন নিয়ে চিন্তা ভীষণ বেশি, পরবর্তী প্রজন্ম ওরে বাবা লাগবেই লাগবে। কিছুটা স্ট্রেস টেনশন এগুলো সবসময় থাকে, কিন্তু হ্যাপি পার্সোনালিটি। স্পিরিচুয়াল মেন্টালিটি এদের ক্ষেত্রে থাকে, কিন্তু স্পিরিচুয়ালিজমের মধ্যে এরা লজিক খোঁজার চেষ্টা করেন, ইতিহাস পড়তে পছন্দ করেন এরা। বিজ্ঞানের প্রতিও এই মানুষগুলোর ভীষণ আগ্রহ থাকে। তিন সংখ্যার যে সমস্ত মানুষ হন, তারা হচ্ছে গিয়ে হ্যাপি লাইফ লিড করতে পছন্দ করেন, এরা সুখী। এদের মধ্যে এরা সবকিছু অবস্থা পরিস্থিতি মানিয়ে টানিয়ে নিতে চলে। তো সেন্সিটিভ টেন্সিটিভ ব্যাপার নেই এদের মধ্যে, হ্যাপি, আমরা happy। এরপরে হচ্ছে হুম। চার, না হতে পারলাম ফার্স্ট, না হতে পারলাম সেকেন্ড, না থার্ড, আমি হলাম গিয়ে fourth। এক দুই তিনকে লোকে প্রাইজ দিচ্ছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ফোর্থ। এই যারা হিংসা, এইটা চার সংখ্যাকে প্রচুর এনার্জি দিতে দেয়। নাম্বারটা হচ্ছে রাহুর নাম্বার, এবং এই চার সংখ্যার মানুষগুলোর মধ্যে হিডিন এনার্জি থাকে। এই এনার্জিটাকে এটা যেদিন কাজে লাগাবেন, সেদিন এরাই ফার্স্ট। কারণ এর মধ্যে একটা তেজ থাকে, যে তেজটা হচ্ছে আনকন্ট্রোলড। এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, আনকন্ট্রোলড, এটা হচ্ছে রাহু। রাহু হচ্ছে কি এমন একজন যে তাকেও গ্রাস করতে পারে, কেউ মানে কাকে, চট করে একজন। তাকেও মানে তাকে নিজেকেও, মানে চার সংখ্যা কেউ। আহ কে মানে হচ্ছে এখানে সূর্যকে। সূর্য। সূর্য ও হচ্ছে এক, আচ্ছা, নাম্বার ওয়ান কে? সূর্য হচ্ছে এক। সূর্যকেও রাহু গ্রাস করে নিতে পারে যদি সময় সুযোগ এবং দোষ পেয়ে যায়। তো রাহুর মধ্যে এই এনার্জিটা, ফোর সংখ্যার মধ্যে এই এনার্জিটা চাপা থাকে, এবং এই এনার্জিটাকে সাধারণভাবে কন্ট্রোল করাটা মুশকিল। মানে এক্সেসিভ এনার্জি লেভেল, এক্সেসিভ। এবং তার মধ্যে হচ্ছে গিয়ে কোনো ভুল কাজ করাকেও সে ভুল মনে করে না। সে দেবতাদের মধ্যে ঢুকে গেছে, সে ছদ্মবেশ ধারণ করেছে, সে মরেও মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে, তার হাত পা কিচ্ছু নেই, কিন্তু সে জ্যান্ত। মানে তার মধ্যে কনসিস্টেন্সি, কন্টিনিউইটি মারাত্মক ভাবে রয়েছে। রাহু হচ্ছে অমর। রাহু কিন্তু দেবতা নয়, কিন্তু রাহু অমর। কারণ কি? কারণ সে অমৃত খেয়ে নিচ্ছে। ফলে চার সংখ্যাকে আমরা ভাবি কি, চার সংখ্যা হচ্ছে দুরন্ত, চার সংখ্যার মধ্যে দৌরাত্ম্য রয়েছে, ছ্যাঁচড়া, মজা খারাপ, সব চারের মধ্যে। কিন্তু চারের মধ্যে রয়েছে হিউজ পাওয়ার। এবার আমরা একটু পাঁচে যাই। পাঁচ হচ্ছে বুধের সংখ্যা, কিন্তু দুঃখী, শিখতে ভালোবাসে। বড়দের থেকেও শিখবো, ছোটদের থেকেও শিখবো, ন্যায়ও শিখবো, বায়ও শিখবো। ভীষণ ভালো বিজনেস মেন্টালিটি, হিসেব নিকেশ বাক্য প্রয়োগ মারাত্মক ভালো করতে পারেন। খেয়াল করুন, এক থেকে নয়, মাঝখানে পাঁচ, সবার মধ্যে ব্যালেন্স। সবাইকে নিয়ে চলবো, একেও একটা কথা বলবো, একেও একটা কথা বলবো। ম্যানেজমেন্ট স্কিল মারাত্মক লেভেলের। বসকেও মানিয়ে চলছে, সিইওর সঙ্গেও ভালো সম্পর্ক, নিচের লোকের সঙ্গেও ভালো সম্পর্ক। বল যে বস আপনি থামুন, আমি ওকে সাইজ করে দিচ্ছি, ওকে কেউ যায় বসকে একদম সাইজ করে দিয়ে এসছি, তোমরা শান্ত থাক। সবাইকে গুছিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বুধ, এটা হচ্ছে পাঁচ সংখ্যার মানুষ। মানে সবাইকে একদম ব্যালেন্স করে নিয়ে তিনি চলছেন। জেনারেলি একটু শারীরিক দিক থেকে এরা দুর্বল হয়, এবং চাইল্ডিশ বিহেভিয়ার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। উদ্ভাবনী শক্তি মারাত্মক, কিন্তু এরা মারাত্মক নন, ব্যতিক্রম আছে।
এরপরে হচ্ছে ছয়। ছয় হচ্ছে রোমান্টিক। ছয় সংখ্যার মানুষরা, এরা কিছু কিছু ক্ষেত্রে বেশ কনফিউজড, কিন্তু এরা প্রেমের ক্ষেত্রে ভীষণ উদার, ছড়ান। এরা প্রেমের ক্ষেত্রে কখনো কার্পণ্য করে না। যার কাছে প্রয়োজন, যতটা প্রয়োজন, যখন প্রয়োজন, এরা প্রেম নিবেদন করে। এদের ক্ষেত্রেও ভীষণ ভালো ক্রিয়েটিভিটি রয়েছে। এবং এরা, এদের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, এরা কোনো জিনিসের কন্টিনিউইটি রাখতে পারে না। ধরুন 2 বছর ডাক্তারি করলো, পরে ভাবলো আর পড়বো না, এবার আমি ইঞ্জিনিয়ারিং করতে যাই, ডাক্তারিটা আমার দ্বারা হবে না। ফলে এই মানুষগুলোর জীবনে স্থিতিশীলতার অভাব থাকে। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এই ব্যাপার। একটা বউকে নিয়ে চলছি, চলে গেল, একে দিয়ে চলবে না, আরেকটা চাই। আবার বরকে নিয়ে চলছি, হবে না। প্রেমের ক্ষেত্রেও এরকম। এরা মেশিন খুব ভালো বোঝে, মেশিন গেজেটস এগুলো ভীষণ ভালো বোঝে। এরা চট জলদি নিজেকে অ্যাডপ্ট করাতে পারে। ঠপ করে একটা মেশিন একটা সিস্টেমে সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করে নিচ্ছে, একদম সিস্টেমে রান করছে। এরাই আধুনিক, এদেরকে দেখে মানুষ শেখে, ছয় সংখ্যার মানুষদেরকে দেখে। 5 আর 6, দেবগুরু দৈত্যগুরু, এরা কিন্তু পাশাপাশি বসে থাকেন, খেয়াল রাখতে হবে। দৈত্যগুরুর এনার্জি লেভেল দেবগুরুর থেকে বেশি। নলেজ কি আছে বড় কথা নয়, এদের দক্ষতা আছে, এরা কাজটা কমপ্লিট করবে। বৃহস্পতি ভীষণ ভালো টিচার, 5 ভীষণ ভালো টিচার, 6 হচ্ছে ভীষণ ভালো ফর্মার। জ্ঞান কম থাকতে পারে, কিন্তু অল্প জ্ঞানেও টাপ্পি টাপ্পা দিয়ে যা করে দিয়ে আসবে না, মনে হবে ওয়াও, দিল। মানে কি জানে না জানে কোনো ব্যাপার নেই। হম। একটা কনফারেন্সে একজন ভদ্রলোক, সে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে, কি বলি বলো তো দাদা, কি বলি বলো তো, এটা কিছু বলো না, এটা কিছু বলে দাও না, একটা টিপস দাও না। তা আমি তাকে একটা ছোট্ট টিপস দিয়েছি, বেশি কিছু দিইনি। খালি বলেছি এই যে ঘড়ির কাঁটাগুলো আছে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, 12 রাশি 12 ঘর। সে যা স্পিচ দিয়ে এলো না, স্টেজ থেকে নেবে, মানে স্টেজ থেকে যখন নামছে, বন্যা বইছে হাততালির। এ দিয়ে প্রেডিকশন হয় না, কিন্তু একটা গিমিক হয়, এই গিমিকটাও দিয়ে নেবে। কি বললাম আমিও বুঝলাম না, লোকও বুঝলো না, শুধু হাততালি পড়লো। তো এই কৌশল, কথা আছে না, যে যেখানেই যাইব কৌশল করিব, তো সেই এর হচ্ছে গিয়ে সবকিছুতে কৌশল আছে। এত কিছু কৌশল জ্ঞান সবকিছুর পরে হাতে এসে প্রকৃতি একটু হাঁপিয়ে গেলেন। এবার চলে এলো গোপনীয়তা, এবার চলে এলো একটু শিথিলতা। এখানে হচ্ছে কেতু, 7 সংখ্যাটি, সেটি হচ্ছে কেতুর সংখ্যা। এবার এই কেতুর সংখ্যা, কেতুর সংখ্যাতে এখানে রয়েছে গোপন বিদ্যা। আপনারা এটা লক্ষ্য করে একটা জিনিস দেখবেন, দুম করে যদি বলে থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলো, তাহলে 60% লোক 7 বলবে। জিজ্ঞেস করে দেখবেন, 60% লোক 7 বলবে। হাতের প্রতি আমাদের সাবকনসিয়াস মাইন্ডের একটা অ্যাটাচমেন্ট আছে, এই জন্যই 7 কেতুর সংখ্যা। আপনারা পরীক্ষা করে দেখবেন, 100 লোককে পরীক্ষা করবেন যে কি বলছে, থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলো, থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলো, করে বলবে 7। কোনো কারণ নেই, কিন্তু 7-এর প্রতি একটা অ্যাটাচমেন্ট আছে। এরা হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার ওয়ালা, এরা তান্ত্রিক, এরা জ্যোতিষী, এরা গুপ্ত বিদ্যায় পারদর্শী, এবং এরা খুব ভালো বিজ্ঞান চর্চায় পটু। এদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকে, এবং এই মানুষগুলো নিজের অঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার একটু রাহু কেতুর গল্প বলি। মাথা হচ্ছে দোষের সূত্র, মানে যত আমাদের দোষ রয়েছে তার উৎস হচ্ছে এই মুন্ডু। চোখে দেখছি ওফ কি দেখতে, এটা খাবো, জি, গন্ধ আসছে পাটি সবটা পিঠে, নলেন গুড়ের গন্ধ, আর থাকতে পারছি না, রাস্তা দিয়ে যাচ্ছি, আরে বিরিয়ানির গন্ধ। এটা হচ্ছে এই পার্টটুকু, এইটুকু বাদ দিয়ে দিন, বাকিটা হচ্ছে কামনা বর্জিত অংশ। নিষ্কাম, নিষ্কাম কর্মের প্রতীক হচ্ছে 7 সংখ্যা। ওয়ার্ড খেয়াল রাখবেন, কি বললাম, নিষ্কাম কর্ম। এখানে ষড়রিপুর প্রভাব মুক্ত। তাহলে একজন সাধক, সে যখন তার সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবেন, তখন তিনি হবেন নিষ্কাম সাধক। কিভাবে একটু কোন ইংলিশে সংখ্যা? বলুন না ওয়ার্ডটা স্যার। নিষ্কাম কর্ম,
যে কর্মের মধ্যে কোনো কামনা নেই। এই যে পড়াচ্ছি, পড়ালে পরে কি হবে? মাস গেলে 1200 টাকা, এটা হচ্ছে কামনা। আর এটা যদি আমি বলতাম যে যার ইচ্ছা হচ্ছে আসো পড়ো, নিষ্কাম, তাহলে এইবার হচ্ছে গিয়ে আহ আমাদের যে নিষ্কাম সাধনার দিকে যখন আমরা আসব, যেখানে কোনো রকম চাহিদা থাকবে না, মেটেরিয়ালিস্টিক ডিজায়ার থেকে আমরা বেরিয়ে আসব, অ্যাক্টিভ হচ্ছে কে? তিনি হচ্ছেন কেতু। এইখানে গিয়ে 5 সংখ্যাটা অ্যাক্টিভ হয়ে উঠবে। পরিষ্কার হলো? তাহলে যদি আমরা আত্মনিয়ন্ত্রণ করতে চাই, সেই ক্ষেত্রে কেতুকে গুরুত্ব দিতেই হবে। এইবার এই সমস্ত সাধনা টাধনা করবার পরে এইবার এলো প্রারব্ধ। তিনি এলেন 8 সংখ্যা নিয়ে। 8 সংখ্যা হচ্ছে শনিদেবের প্রতীক। তাহলে এবার হচ্ছে গিয়ে আমাদের কর্মফল, জাজমেন্ট, বিচার, অ্যানালাইটিক্যাল অ্যাটিটিউড, পরিশ্রম, অতিরিক্ত খাটুনি, এই সমস্ত নিয়ে জীবন চলতে লাগলো, স্ট্রাগল, এবং তার সঙ্গে সঙ্গে অসীম ধৈর্য। এটা আমরা পাবো কোথায়? 8 সংখ্যার ক্ষেত্রে। মানুষকে গাইড করার চেষ্টা, প্রচুর পরিশ্রম করবার চেষ্টা, খাটাখাটুনি, এই সমস্ত আমরা 8 সংখ্যার ক্ষেত্রে পাবো। এদের ক্ষেত্রে এরা এরা যতটুকু করে ওটাই নিজের, যা করেছে সেটা হচ্ছে নিজেরাই করেছে, নিজেদের চেষ্টায় করেছে। বাবা দিয়ে যায়নি, ভাগ্য দেয়নি, ভাগ্যের প্রতিবন্ধকতা পেয়েছে, ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট ইত্যাদি ফেস করেছে, কিন্তু তারপরেও এরা দাঁড়িয়ে আছে এবং নারকেল গাছের মতো দাঁড়িয়ে আছে। এদের দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষটা দাঁড়িয়ে আছে, এবং এর প্রত্যেকটা কাজ, তার সঙ্গে সোশ্যাল রেসপন্সিবিলিটি লুকিয়ে আছে। যাই করছে, যদি নিজের জন্য এক করে, তাহলে সমাজের জন্য, অন্যের জন্য 10 করছে। ভীষণ রেসপন্সিবল, ভীষণ স্পিরিচুয়াল, ভীষণ অ্যাক্টিভ, এবং ভীষণ কর্মপ্রবণ, 100% ডেডিকেটেড। এরপর আমাদের শেষ সংখ্যা। এই এত কিছু ডেডিকেশনের পরে এবার চলে এলাম, না ভালো লাগছে না, এবার আমি একটু মজায় আসি। চলে এলো কে? 9 সংখ্যাটা, মঙ্গলের সংখ্যা। কিছুটা উগ্র, কিছুটা তেজি, কিন্তু সমস্ত কাজে কন্টিনিউইটি থাকবে। কাজ কমপ্লিট করবে, সেটা কমপ্লিট করে তারপরে থামবে। অল্প বিস্তর আইনি জটিলতা এই সমস্ত এদের লাইফে থাকে, ঝামেলা, অশান্তি, উগ্রতা, রাগ, তেজ, এই সমস্ত দেখতে পাওয়া যায়। এবং এই সমস্ত রাগ, জেদ, তেজ এগুলোর পরেও এই মানুষটা হেল্পফুল, সরল, স্ট্রেট ফরওয়ার্ড, কোন রকম জটিল বিষয় টিষয় এটা খুব একটা পছন্দ করে না। ব্যবসায়িক ক্ষেত্র এদের বেশি পছন্দ। তাছাড়াও প্রোটেকশন, সিকিউরিটি, আর্মি, পুলিশ, এই টাইপের কাজকর্ম করে। একটু বিলাসী, মদ্যপান টান করতে ভালোই বাসে, এবং জীবনকে উপভোগ করতে ভালোবাসে। শরীরের পরিশ্রমে একটু বেশি আগ্রহী, রোমান্টিক, কিন্তু ওই একটু হচ্ছে গিয়ে আলফামেন টাইপের, ভীষণ রোমান্টিক। বউয়ের হচ্ছে গিয়ে পাঠা সব টিপে দেবে, কিন্তু এমনি সময় দেখলে মনে হবে এই ঘেচাং করে গলাটা কেটে দেবে। হুম। তো এই এই যে টাইপ, এটা হচ্ছে মঙ্গলের টাইপ, 9 সংখ্যার টাইপ। তাহলে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদের নিজেদের ক্যারেক্টার গুলোর সঙ্গে একটু মিলিয়ে দেখে নিতে হবে কতটা মিলল। একদম মেলেনি। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এই যে নটা সংখ্যা বললেন 1 থেকে 9 পর্যন্ত, এটা কিভাবে আমরা বুঝতে পারবো যে এক সংখ্যার মানুষ বা 2 সংখ্যার মানুষ? আপাতত শুধু আমরা জন্ম তারিখটাকে যোগ করি। যেমন কারোর জন্ম তারিখ যদি 15 হয়, সে 6 সংখ্যার মানুষ। ও আচ্ছা। আপাতত এইটুকু। এরপর আমরা আর একটু ডেপথে যাব। ঠিক আছে স্যার, বাট 9 অবধিই থাকছে। হয় অব্দি, তারপরে আপাতত আর নেই। এরপর আরো কিছু স্পেশাল নাম্বার আছে, যেমন 22, এরকম আরো অনেক কিছু নাম্বার আছে, সেগুলো আমরা পরে ধীরে সুস্থে করবো, অত আমাদের তাড়াহুড়ো করতে হবে না। আজকে আমরা যতটুকু পড়লাম, এইটুকু আমাদের মাথায় নিতে হবে ধীরে সুস্থে। অনেক পড়াশোনা হয়েছে, অনেক কিছু মাথার মধ্যে ঢুকেছে, এবার ধীর স্থির ভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। একদম স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। বলছি স্যার, এই যে
জন্মের তারিখটা এটা কোন মাসের, বাংলা মাস হিসেবে হবে না ইংরেজি মাস হিসেবে? না, ইংরেজি মাসে সংখ্যা তত্ত্বটা মূলত হচ্ছে গিয়ে আমরা ইংলিশ মাসটাকেই হিসেব করব, এবং এই সাবজেক্ট মেইনলি পাশ্চাত্য ওরিয়েন্টেড, পাশ্চাত্যের চর্চা বেশি, তাই জন্য আমরা ইংলিশ ডেট অফ বার্থটাকেই ক্যালকুলেট করবো। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আপাতত আজকের মতো এই পর্যন্তই। আর যার যা প্রশ্ন হবে সেগুলো সব আপনারা নিশ্চিন্তে গ্রুপে লিখে দেবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে শুভরাত্রি ওকে সবাইকে, স্যার। গুড খুব নাইট স্যার। ভালো তবে থাকবেন। স্যার গুড নাইট। এই রেকর্ডিংটা আমরা পেয়ে যাব তো গ্রুপে? আপনি পেয়ে যাবেন, 2 ঘন্টা পরে পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক গুড ইউ স্যার। নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট।